আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে মেটাসপ্লয়েট এক্সপ্লয়টেশন। আজকে আমরা মূলত এই পাঁচটা মূল টপিক যেগুলো আছে সেগুলো আজকে আমরা ক্লিয়ার করব। প্রথমত আছে ইন্ট্রোডাকশন টু মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। তো আপনাদের কোর্সের সাথে বা এই ভিডিওর সাথে একটা পিডিএফ ফাইল দেওয়া হবে। এই পিডিএফ ফাইল আপনারা চাইলে ডিসক্রিপশন অথবা পিন কমেন্ট থেকে ডাউনলোড করতে পারবেন। তো এখানে আপনারা ডাউনলোড করার পরে এখানে আপনারা বিস্তারিত সব ইনফরমেশন পেয়ে যাবেন। যেহেতু এখানে যদি আপনারা একটু খেয়াল করেন টেবিল অফ কন্টেন্ট, এখানে আপনারা প্রায় 60টার মতো কন্টেন্ট পেয়ে যাবেন। তার ভিতরে 6টা আপনার মূল কাজে আসবে। প্রথমটা হলো ইন্ট্রোডাকশন স্ক্যানিং। স্ক্যানিং এর ভিতরে 3টা স্টেপস থাকতেছে। সেখানে হলো পোর্ট স্ক্যানিং, ইউডিপি সার্ভিস আইডেন্টিফিকেশন, এসএমবি স্ক্যানস, দ্য মেটাসপ্লয়েট ডেটাবেস, ভালনারেবিলিটি স্ক্যানিং, এক্সপ্লয়টেশন এবং এমএসএফ ভেনম, যেটার মাধ্যমে আমরা পেলোড ক্রিয়েশন করব। ওকে, তো এখানে এমএসএফ ভেনমের ভিতরে আউটপুট ফরম্যাটস থাকতেছে, এনকোডার, হ্যান্ডেলার, আদার পেলোড, এগুলো সম্পর্কে আমরা আরো বিস্তারিত যাব। তো এখানে আপনারা যদি খেয়াল করেন ইন্ট্রোডাকশন, তা আমি আজকে আপনাদেরকে এই পিডিএফটা পুরো ক্লিয়ার করব না। এই পিডিএফটা হচ্ছে আপনার এখানে এই টাইপিং লেকচার থেকে মূলত ইন্সপায়ার্ড হয়েছে। তো আপনার চাইলে পরে এই পিডিএফ এর মাধ্যমে, এটা হচ্ছে আপনার এই যে ল্যাবটা আছে এই ল্যাবের বাংলা ভার্সন বলতে পারেন। এটা আপনারা এখানে সমস্ত কিছু আপনারা বাংলা ভাষায় পেয়ে যাবেন এবং হচ্ছে আপনারা চাইলে পরে ল্যাবটা সলভ করতে পারবেন এই আপনার ক্লাস অনুযায়ী। তো এখানে সবকিছু এক্সপ্লেন করা আছে, আপনারা চাইলে পরে এখান থেকে পড়ে করতে পারবেন। যেহেতু আজকে আমাদের মূল টপিক হলো এই পাঁচটা, তাই আমরা এই পাঁচটার বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেহেতু এখানে মূল যে বিষয়টা আছে সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্ক। মেটাসপ্লয়েট বলতে বুঝি একটা ফ্রেমওয়ার্ক যেখানে আমরা বিভিন্ন রকমের ভালনারেবিলিটি স্ক্যানিং, এক্সপ্লয়টেশন, পোস্ট এক্সপ্লয়টেশন, অক্সিলারি মডিউল বিভিন্ন কিছু করতে পারি। তো মেটাসপ্লয়েটটা কি? মেটাসপ্লয়েট হলো, আমরা যদি এখানে রান করি প্রথমত মেটাসপ্লয়েট এমএসএফ কনসোল দিয়ে আমরা মেটাসপ্লয়েটের যে কনসোলটা আছে সেটা স্টার্ট করব। এখানে আপনার স্টার্ট করলে পরে এখানে তাদের ইউজার ইন্টারফেস পাবেন। আপনার ভার্সনটা খেয়াল করেন আমি কোন ভার্সনটা ব্যবহার করতেছি। তো এই মেটাসপ্লয়েটের ভিতরে আসলে মূল কাজটা কি? আপনার এখানে বিভিন্ন রকমের এক্সপ্লয়েট, অক্সিলারি মডেল, পোস্ট এক্সপ্লয়টেশন টুলস, ইনকোডার, পেলোডস সবকিছু কিন্তু আপনারা একত্রে একভাবে পেয়ে যাবেন। এবং আপনি এটার সাহায্যে আপনি একসাথে রেকন করতে পারবেন, এক্সপ্লয়েট করতে পারবেন এবং আপনি চাইলে পরে অ্যাক্টিভ ডাইরেক্টরিতেও এটা কাজে লাগতে পারে। প্রায় 2500-এর মতো এক্সপ্লয়েট আছে এবং প্রায় 1300টার মতো অক্সিলারি মডিউল, 500টার মতো পোস্ট এক্সপ্লয়টেশন টুলস, টুলস বলতে মডেল বলতে পারেন, এবং 1600টার মতো আপনার পেলোড আছে, 50টার মতো এনকোডার আছে, ঠিক আছে, আর 9টার মতো ইভেশনস আছে যেগুলো আপনার এভি বাইপাস করে আর কি। যাই হোক, দেখেন আপনি যদি একটু খেয়াল করেন সেটা হলো যে অক্সিলারি মডিউল, আমরা এক্সপ্লয়েট সম্পর্কে তো জানি, আমরা টুকটাক মেটাসপ্লয়েট বলতেই এক্সপ্লয়েট বুঝি সেটা কিন্তু আমরা জানি, প্লাস পেলোড বুঝি সেটাও কিন্তু আমরা অলমোস্ট জানি। কিন্তু এই অক্সিলারি মডিউলটার কাজ কি? এই অক্সিলারি মডিউলটার কাজ হলো আপনার স্ক্যানিং রিলেটেড সমস্ত কিছু কাজ বাজ করবে। আপনি অক্সিলারির ভিতরে সমস্ত স্ক্যানিং রিলেটেড সবকিছু পেয়ে যাবেন, যেরকম রেকন থেকে শুরু করে A to Z। এখানে যদি আপনারা এই যে স্ক্যানিং মডিউলে চলে আসেন পিডিএফ এর, এখানে আপনারা দেখতে পাবেন যে সার্চ পোর্ট স্ক্যান। আপনারা এখানে যদি খেয়াল করেন, এখানে আমি সার্চ করলাম পোর্ট স্ক্যান লিখে, তাহলে এখানে অক্সিলারি মডিউলের ভিতরে যত কিছু পোর্ট স্ক্যানের ভিতরে যা যা আছে সেই সমস্ত কিছু কিন্তু আমাকে দেখাচ্ছে। আমি চাইলে পরে যে কোনো কিছু এখান থেকে স্ক্যান করতে পারি। যেরকম যে টিসিপি স্ক্যান, আমরা চাইলে পরে টিসিপি স্ক্যান করতে পারি এবং এটা র্যাঙ্ক দেখাচ্ছে, চেক দেখাচ্ছে, ডিসক্রিপশন দেখাচ্ছে, ঠিক আছে। এখানে আপনারা একটা শর্ট ডিসক্রিপশন পেয়ে যাবেন এই যে টুলসটা আছে এই টুলসটার উপরে। মেটাসপ্লয়েটের মূল কাজ হচ্ছে আপনি এখানে অনেকগুলো এক্সপ্লয়েট একসাথে পেয়ে যাবেন, অনেকগুলো অক্সিলারি মডিউল পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনারা এক্সট্রা করে কোনো আলাদা টুলস ব্যবহার করা লাগতেছে না। আমরা ফ্রেমওয়ার্ক বলতে কি বুঝি? আমরা ফ্রেমওয়ার্ক বলতে বুঝি একত্রে প্রায় অনেকগুলো টুলস যখন একসাথে আপনি ব্যবহার করতে পারবেন, একসাথে আপনি এটার কাজ করতে পারবেন, তখনই ওটা একটা ফ্রেমওয়ার্ক হিসেবে তৈরি হয়ে যায়। যে কারণে আমরা মেটাসপ্লয়েট ফ্রেমওয়ার্কটা আমরা ব্যবহার করি। মেটাসপ্লয়েট কিন্তু নিজে একটা কোনো টুলস না, এটা বিভিন্ন রকমের বিভিন্ন জায়গা থেকে এক্সপ্লয়েট কালেক্ট করে আপনার যেসব লিকড হয় আর কি, ওইসব এক্সপ্লয়েট, পেলোড, অক্সিলারি, এনকোডার্স, ইভেশনস এই সমস্ত কিছু একত্র করে আপনি এই একটাতে পেয়ে যাবেন, সেটা হলো আপনার মেটাসপ্লয়েট। এবং আপনি এখান থেকে সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি এখানে যে 7টা, সরি, এখানে যে আপনার 8টা যেই মডেলগুলো দেখতে পাচ্তেছেন, এই 8টা মডেল বলতে কি, এই 8টা অক্সিলারি মডেল বলতে আপনার এখানে 8টা রকমের টুলস কিন্তু এখানে ইনক্লুড করা আছে। এখানে আমরা যে সার্চ পোর্ট স্ক্যান, আমরা পোর্ট স্ক্যান সম্পর্কে আমরা সার্চ করলাম এবং এই সার্চটা কোন জায়গায় হবে? এই সার্চটা হবে এই এতগুলা এক্সপ্লয়েট, পেলোড, অক্সিলারি মডিউল, পোস্ট এক্সপ্লয়টেশন টুলস, এনকোডার্স এগুলোর ভিতরে হবে। এবং সার্চ করে পাইছে অক্সিলারি টুলসের ভিতরে বা অক্সিলারি মডিউলসের ভিতরে আপনার পোর্ট স্ক্যানগুলো ইনক্লুডেড আছে এবং সেই সমস্ত কিছু কিন্তু এখানে আমাকে শো করছে।
আমি চাইলে পরে এখান থেকে যে কোনো কিছু স্ক্যান করতে পারি, যেরকম টিসিপি স্ক্যান করতে পারি, সিনক্রোনাইজ স্ক্যান করতে পারি। এখানে আপনারা ওয়ার্ডপ্রেসের একটা কিছু দেখতে পাচ্ছেন, তো ওয়ার্ডপ্রেসের আপনারা ব্যবহার করতে পারেন, যদিও এটা এখানে কোনো কিছু কমন পায় নাই, তারপর আর কি দিয়ে দিছে যে কোনো একটা কাজে হয়তো বা আছে স্ক্যানিং রিলেটেডই, কিন্তু আপনার এখানে দিয়ে দিচ্ছে যে এটা আপনারা আপনাদের যেটা প্রয়োজনীয় সেটা আপনার এখানে মিল রেখে করবেন। এখানে আমি পোর্ট স্ক্যান লিখে সার্চ দিয়েছি, যে কারণে এখানে জাস্ট পোর্ট স্ক্যান ভিতরেই কিন্তু সবকিছু কিন্তু এখানে দেখাইছে। আমি যদি এখানে জাস্ট অনলি সার্চ করতাম, এই যে প্রথম যেই টুলটা আছে সেটা নিয়ে যদি আমি সার্চ করি, তাহলে কিন্তু জাস্ট আমাকে এইটাই দেখাচ্ছে, কারণ এটার সাথে মিল শুধু এই একটা টুলসেরই আছে। আমি যদি সার্চ করি, যেরকম ধরেন একটা অ্যাপাচে ওল্ড সার্ভারে, যেরকম হচ্ছে 2.3.4, এখানে আমাকে এই যে 2.3 যে ভিএস এফটিপিডি যে ব্যাকডোর যেটা আছে সেটার কিন্তু এখানে আমাকে দিয়ে দিচ্ছে, এবং এটা র্যাঙ্কও বলে দিচ্ছে এক্সেলেন্ট, মানে এটা অনেক ভালোভাবে কাজ করবে। কবে ডিসক্লোজ হয়েছে সেটা কিন্তু এখানে দেখাইতেছে, যেহেতু এটা একটা মানে পাবলিক একটা মানে অনেক পপুলার একটা ব্যাকডোর, যে কারণে এটা কিন্তু আরো বিস্তারিত আপনি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। এটা কিসের ভিতরে ইনক্লুড করে পাইছে, এটা আপনাকে পাইছে হচ্ছে এক্সপ্লয়েটের ভিতরে। এক্সপ্লয়েটের ভিতরে ইউনিক্সের ভিতরে আপনার এফটিপি সার্ভিসের ভিতরে আপনার এই যে ভার্সনটা আপনি যেখানে পাবেন, সেখানে কিন্তু আপনি এটা ব্যবহার করে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন। যেরকম আমি যদি এখানে আমি আমার লোকাল মেশিনে একটা পাইথন সার্ভার ব্যবহার করতেছি, এখানে ধরেন আমি এটা পাইথন সার্ভার ব্যবহার করলাম, যেটা হচ্ছে ডাইরেক্টলি লিসেনিং করবে, এবং পোর্ট হচ্ছে পাইথন এম ফর মডিউল। ঠিক আছে, এখানে আমি এইচটিটিপি ডট সার্ভার, আমি পাইথনের মাধ্যমে একটা সার্ভার ওপেন করতেছি, ডেভেলপমেন্ট সার্ভার। যাই হোক, তো এখানে আমি এখানে পোর্ট দিয়ে দিছি, এখানে পোর্ট হচ্ছে আমি একটা শর্ট পোর্ট দিয়ে দিই, যেরকম ধরেন 4444। ঠিক আছে, আমি এই পোর্টটা কিন্তু রানিং দিয়ে দিছি, এটা কিন্তু আমার লোকাল মেশিনে কিন্তু এটা চালু হবে। ঠিক আছে, এখানে আপনি আমার আহ, যে লুপ ব্যাক আইপি যেটা আছে সেটা কিন্তু এখানে শো করবে। যাই হোক, তো এখানে আমি যদি সার্চ করি, সার্চ পোর্ট স্ক্যান লিখে, এবং আমি এখানে সার্চ দিলাম ধরেন টিসপি, আমি এখানে অক্সিলারির এই মডেলটা ব্যবহার করব, ওই জন্য আমি এখানে দিলাম ইউজ। এখানে দুই ধরনের ওয়ে আছে, এক হলো আপনি ডাইরেক্ট এই যেটা লাইনটা আছে এটা কপি করে আপনি এখানে পেস্ট করে দিবেন, বা আপনি এই যে আপনার কলাম নাম্বার আছে এই কলাম নাম্বার অনুযায়ী আপনি এখানে ব্যবহার করতে পারেন। যেহেতু এটা 5 নম্বরে আছে, ওই জন্য এখানে আমরা 5 দিলাম, তাহলে কিন্তু আমরা এই অক্সিলারি মডেলের ভিতরে কিন্তু ঢুকে গেছি। এখানে দেখতে পাচ্ছেন স্ক্যানার স্ল্যাশ পোর্ট স্ক্যানার স্ল্যাশ টিসপি। এখন আমরা এটা ক্লিয়ার করি। এখন আমরা সার্চ দেবো শো অপশন লিখে। এই কমান্ডটার মাধ্যমে আমরা কি দেবো, এখানে আমাদের কিছু ইনপুট দিতে হবে, যেহেতু আমরা একটা সার্ভিস অ্যাটাক করব বা একটা সার্ভিস স্ক্যান করব, সেক্ষেত্রে আমাকে এখানে কিছু ইনপুট দিতে হবে, যেরকম আমরা একটা টুলসের ক্ষেত্রে করে থাকি। এখানে একটা যদি আমরা টুলস ওপেন করি মেটাস্প্লয়েটের অল্টারনেটিভ হিসেবে, সেক্ষেত্রে আমাদের কি কি দিতে হতো, টুলসের নাম দিতে হতো, যে টুলসটা ব্যবহার করবো সেটাতে ঢুকতে হতো, তারপর আমাকে আমাদের টার্গেট সম্পর্কে আরো বিস্তারিত কিন্তু এখানে দিতে হতো। আমি এখানে টার্গেট সম্পর্কে বিস্তারিত দেবো, পোর্ট নাম্বার এখানে A to Z কিন্তু আমি দিতে পারবো। আপনি এখানে পোর্ট স্ক্যান টিসপির জায়গায় আপনি এনম্যাপটাও ব্যবহার করতে পারবেন। যেহেতু এখানে আমি শো অপশনস দিলাম, কারণ হচ্ছে এখানে আমি দেখবো যে কি কি ইনপুট আমার রিকোয়ার্ড আছে, এবং ওই যেগুলো রিকোয়ার্ড আছে সেগুলো কিন্তু আমাকে এখানে ইনপুট দিতে হবে আমার টার্গেট সম্পর্কে। এখানে আপনি নেম দিতে পারেন, যেগুলো আপনাকে ইনপুট দিতে হবে, কারেন্ট সেটিংস যেটা আপনার বর্তমান ডিফল্ট সেটিংস যেটা করা আছে সেটা আপনি কিন্তু এখানে দিতে পারবেন। এখানে রিকোয়ার্ড হ্যাঁ কি না এটা কি আপনার খুবই দরকার, মানে এই টুলসটা চালানোর জন্য যেটা আপনার রিকোয়ারমেন্টস গুলো আছে, যে রিকোয়ার্ডস গুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে। যদি রিকোয়ার্ড হয়ে থাকে তাহলে রিকোয়ার্ড দেখবে, যদি না হয়ে থাকে তাহলে না দেবে। ডেসক্রিপশন, এখানে আপনি যে কনকারেন্সি এটা সম্পর্কে আপনি ধরেন জানেন না, আপনি বিগিনার, সেক্ষেত্রে আপনি ডেসক্রিপশন পড়ে এটা সম্পর্কে আরো একটু বিস্তারিত ধারণা আপনি নিতে পারবেন। এখানে ডিলে আছে, ডিলে বলতে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে একটা স্ক্যানিং এর পরে কতক্ষণ ওয়েট করবে সেটার উপরে ডিপেন্ড করতেছে। কনকারেন্সি, এখানে আপনার কনকারেন্ট পোর্ট টু স্ক্যান পার হোস্ট। ঠিক আছে, আপনি এখানে পার হোস্ট আপনার কতগুলো স্ক্যান করবে, আপনি এখানে চাইলে মাল্টিপল দিতে পারেন, যেহেতু মেটাস্প্লয়েট ব্যবহার করা হয় আপনার ইন্ডিভিজুয়াল টার্গেটের ক্ষেত্রে, তারপরেও আপনার এখানে ব্যবহার করতে পারবেন। তো এখানে আর হোস্ট দেওয়া আছে, আর হোস্ট বলতে আপনার রিমোট হোস্ট বোঝাইছে। তো এখানে রিমোট হোস্ট বলতে আমরা কি বোঝাই, রিমোট হোস্ট বলতে আমরা বুঝি যে আমার টার্গেট সিস্টেম রিমোটলি যেটা আছে। ঠিক আছে, আর এল হোস্ট বলতে আমার লোকাল মেশিন, লোকাল মেশিনের আইপিটা, লুপব্যাক আইপি যেটা। ঠিক আছে, মানে লুপব্যাক আইপি না, মানে আমার যেটা মানে ওয়াইফাইয়ের সাথে যেটা কানেক্টেড, মানে ওয়াইফাইয়ের পরে আমাকে যেটা সাবনেটের মাধ্যমে আমাকে যে আইপিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আমি যদি আমি সার্চ করি আইফ কনফিগ, এই যে আইনেট যে ভ্যালুটা পাবেন, এই আইনেট ভ্যালুটাই মূলত এখানে যাচ্ছে। যাই হোক, তো এখানে এটাই হলো আপনার মানে এল হোস্ট। আপনি চাইলে পরে লুপব্যাক আইপিও দিতে পারেন, এটা কোনো বিষয় না। লুপব্যাক আইপি আমরা সবাই জানি,
127.0.0.1, এটা হচ্ছে আমাদের লুপব্যাক আইপি। যাই হোক, তো এখানে আপনারা খেয়াল করেন, এখানে আমরা আর হোস্ট দেবো, তো এখানে সেট দিলাম সেট আর হোস্ট। এখানে আর হোস্ট হিসেবে, এখানে যেহেতু আমার একটা হোস্ট সেটা হলো আমার লোকাল মেশিন, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। আমি এখানে আমার এই লোকাল মেশিনের আইপিটা দিতে পারি, যেহেতু আমি এখানে একটা সার্ভিস ওপেন করে আছে, সেক্ষেত্রে আমাকে এই সার্ভিসটা কিন্তু দেখাবে। ঠিক আছে, যেহেতু আমি এই সার্ভিসটা দিলাম সেট আর হোস্ট দিয়ে, আমি আমার টার্গেট মেশিনের আইপি দিলাম। এটা হতে পারে আপনার কোনো ডোমেন হতে পারে, বা আপনার ডোমেনের আইপি হতে পারে, সার্ভারের আইপি হতে পারে। এখানে আমি ডেমনস্ট্রেশনের জন্য আমি এখানে আমার লোকাল মেশিনের আইপিটা দিছি। তো এখানে দেওয়ার পরে আমি যদি এন্টার করি, তাহলে দেখবেন আর হোস্ট ইজ ইকুয়াল টু, এখানে কিন্তু আমার এই লোকাল মেশিনের আইপিটা কিন্তু দিয়ে দিচ্ছে। সরি, তো এখানে আমি আমার শো অপশন দেবো। তো এখানে যদি খেয়াল করেন, আর হোস্টের কিন্তু এটা চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এখন কারেন্ট সেটিং, এখন কিন্তু আমি এটা সেটিংস করে দিছি। এখানে থ্রেডস ওয়ান আছে, আপনি চাইলে থ্রেডস বাড়াতে পারেন। আমি এখানে দিলাম যে ধরেন থ্রেডস ওয়ান আছে, আমি এখানে ধরেন 20 দিলাম। সেক্ষেত্রে কিন্তু আমার থ্রেডস 20 হয়ে গেল। আমি এখানে শো অপশনস দিলাম, এখানে থ্রেডস 20 হয়ে গেল। এখানে একটা জিনিস বোঝার বিষয় আছে, সেটা হচ্ছে পোর্টস থেকে 1 থেকে 1000 কিন্তু একটা রেঞ্জ দেওয়া আছে। ঠিক আছে, এখানে রেঞ্জ দেওয়া আছে পোর্ট টু স্ক্যান, যেরকম এরকম আছে। তো এটার মূলত কি বোঝাচ্ছে, তো এটা আমি আপনাদেরকে একটা সিম্পল ওয়েতে বোঝা দিই। আমরা যেরকম ইনম্যাপ স্ক্যান করি, যেরকম ইনম্যাপ হাইপেন এসএস, ধরেন এখানে আমি ধরেন একটা আইপি দিলাম। ঠিক আছে, এখানে আমি একটা আইপি দিলাম। এই যেই কমান্ডটা আছে, এই কমান্ডটা কি করবে, এই যে কমান্ড সিঙ্ক্রোনাইজ ধরেন আমি সরিয়ে দিলাম। ঠিক আছে, সিম্পল কমান্ড রাখলাম। ঠিক আছে, এখন এই যে এনম্যাপ টুলটা, আমরা নেটওয়ার্ক ম্যাপার যে টুলটা আছে, এটার মাধ্যমে আমরা কি করে থাকি, বা এটা যখন আমরা দিব, তখন এনম্যাপটা কি করবে, এনম্যাপ কিন্তু আপনারা কিন্তু একটা লিস্ট অফ পোর্টস পাবেন, যেখানে কিন্তু আপনার যে রেজাল্ট আছে সেটা দেখাবে। ওখানে আপনারা থাকতে পারে যেরকম 20, শুরু থেকে করি, যেরকম ধরেন 21 পোর্ট, 22 পোর্ট, 23 পোর্ট, ধরেন 25 পোর্ট, এরকম কিন্তু বিস্তারিত থাকে। তিনটা এক্সাম্পল হিসেবে নিলাম আমি। তো এখানে আপনারা যদি একটু খেয়াল করেন, এনম্যাপ কিন্তু 1 থেকে 1000, আমাদের সম্পূর্ণ বা আমাদের ম্যাক্সিমাম যে পোর্ট নাম্বার, সেটা কত হতে পারে, একটা লোকাল সিস্টেম বা একটা মেশিন থেকে কতগুলো পোর্ট বের করা যায়, এটা হচ্ছে 65535, 65,535। ঠিক আছে, এতটি সংখ্যা আমরা, বা এতটি পোর্ট আমরা একটা সিস্টেমে রানিং রাখতে পারবো, এর বেশি কিন্তু আমরা রাখতে পারবো না। অর্থাৎ আপনার পোর্ট যতগুলো আছে ততগুলো কিন্তু এতগুলোর ভিতর থেকে স্ক্যান হবে। কিন্তু এনম্যাপ কিন্তু এই ফার্স্ট রেজাল্টের ক্ষেত্রে কিন্তু এগুলা দেয় না। কারণ কারণ হচ্ছে এনম্যাপ ব্যবহার করে আপনার যেগুলো পপুলার পোর্ট সংখ্যা আছে, সেই পোর্টগুলো ব্যবহার করে। যেরকম পপুলার পোর্ট বলতে কি বোঝানো হয়েছে, পপুলার বলতে বোঝানো হয়েছে যেরকম হচ্ছে 21 পোর্ট, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পোর্ট। ঠিক আছে, আপনার 1 2 3 4 5 6 7 8 এরকম করে কিন্তু এনম্যাপ স্ক্যান করে না। এটা নেটওয়ার্ক কখনোই এনম্যাপ স্ক্যান করে। এনম্যাপ কিভাবে স্ক্যান করে, এনম্যাপ স্ক্যান করে একটা মানে লোকাল মেশিনের আপনার সর্বোচ্চ যেগুলো আছে, আপনার পপুলার পোর্টগুলো আছে সেগুলো স্ক্যান করে। যেরকম 21 পোর্ট স্ক্যান করে। 21 পোর্ট কিন্তু আপনার একটা ইম্পর্টেন্ট পোর্ট, এটা হচ্ছে আপনার এফটিপি সার্ভার ওপেন থাকে 21 পোর্টে সাধারণত। 22-তে আপনার এসএসএইচ পোর্ট ওপেন থাকে। 25-এ আপনার থাকে হচ্ছে এসএমটিপি পোর্ট ওপেন থাকে। ঠিক আছে, আপনার 23-তে থাকে আপনার টেলনেট পোর্ট ওপেন থাকে। এনএফ মূলত আপনার এই যে পপুলার যে পোর্টগুলো আছে এগুলো স্ক্যান করে। কিন্তু আমি যে এখানে যে রেঞ্জটা দেখাচ্ছি, বা এইখানে যে রেঞ্জটা বোঝানো হয়েছে 1 থেকে 10,000, এটা মূলত কি, এটার মূলত হচ্ছে আপনার 1 থেকে শুরু করবে, 1 2 3 4 5 6 7 এরকম করে কিন্তু প্রায় 10,000 পর্যন্ত কিন্তু সে স্ক্যান করে। মানে এটাতে কিন্তু একটা লং প্রসেস লাগবে। যদি আপনার সেম কমান্ড যদি আপনি এখানে ধরেন, এখানে একটা আইপি দিলেন, আপনি এখানে হচ্ছে এনম্যাপ স্ক্যান করলেন, আপনি দেখলেন যে এনম্যাপের রেজাল্টটা অনেক দ্রুত দিছে, কিন্তু আপনার যে মেটাসপ্লয়েটের যেই সার্ভিসটা ব্যবহার করতেছেন অক্সিলারি মডিউল, সেটা কিন্তু আপনার অনেক স্লো রেজাল্ট দিচ্ছে। কারণ কি, কারণ হচ্ছে আপনার এনম্যাপ টপ পপুলার পোর্টগুলো স্ক্যান করে, যেখানে আপনার যে মেটাসপ্লয়েটের যে টুলটা আপনি ব্যবহার করতেছেন অক্সিলারি, যেরকম আমি পোর্ট স্ক্যান টিসিপি ব্যবহার করতেছি, এই ক্ষেত্রে কি করবে, 10,000 পোর্ট ম্যানুয়ালি একটার পর একটা স্ক্যান করতে থাকবে। মানে কোনো হিডেন পোর্ট থাকবে, সে সেটা বের করে ফেলবে। এটা আপনার ইন ডিপ রিকনের ক্ষেত্রে অনেক কাজে লাগে। আপনি ডিপ রিকন করতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা অনেক হেল্পফুল হবে আপনার এনম্যাপের তুলনায়। যাই হোক, তো এখানে আপনারা যদি খেয়াল করেন, এখানে আমি জাস্ট রান কমান্ড দিলে পরে আমার এই টুলটা রান করা শুরু করে দেবে, এবং এটা হচ্ছে একটা একটা করে কিন্তু সবকিছু স্ক্যান করবে। আমি এটা ডেমো হিসেবে রাখছি। যেরকম ধরেন এটা কিন্তু ঘ্যাট করে কিন্তু আমার এই যে
আইপিটা এটা কিন্তু বের করতেছে। এই কি করছে, 1 থেকে 10,000 পর্যন্ত স্ক্যান করছে। যেহেতু আমার মেশিনে বেশি পোর্ট ওপেন নাই, সেক্ষেত্রে পরে এটা কি করছে যে জাস্ট একটা বের করতে পারছে, আর বাকিগুলো সব মানে বের করতে পারে নাই। তার মানে আমার কোনো আইপি মানে পোর্টই বের হয়নি আমার মেশিন থেকে। জাস্ট আমি আপনাদের সামনে এই যে পাইথন দিয়ে একটা সার্ভার ওপেন করছে, যে কারণে আমার এই পোর্ট 4444 এটা রানিং আছে। যে কারণে এখানে দেখেন এটা কিন্তু অক্সিলারি মডিউল হিসেবে এই যে টিসিপি ওপেন, ওপেন বলতে কি, ওপেন বলতে আমার এই পোর্টটা কিন্তু অ্যালাউ আছে, এটা পাবলিকলি অ্যালাউ আছে। এবং পরবর্তীতে যদি খেয়াল করেন, স্ক্যান ওয়ান হোস্ট মানে কয়টা, আপনি চাইলে মাল্টিপল হোস্ট এখানে সেট করতে পারবেন। কমপ্লিট দিয়ে কমা দিয়ে আপনি এখানে মাল্টিপল হোস্ট আপনি এখানে দিতে পারবেন। এবং এখানে জাস্ট আমার এই একটা যে আইপি, এই আইপির জন্য আমার এখানে জাস্ট এই একটা পোর্ট কিন্তু বের হয়েছে। আপনি যদি এনম্যাপ ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আর একটু বিস্তারিত দেখাবে, যেরকম এই এই হলো পোর্ট, এই হলো ও স্টেট ওপেন আছে কি বন্ধ আছে নাকি ফিল্টার করা আছে, আর বাকি থাকে আপনার ডেসক্রিপশন। আপনার শর্ট ডেসক্রিপশন থাকে যে এই আইপির মূল কাজটা কি, বা এই আইপির যে সরি যে পোর্টটা আছে এই পোর্টের সার্ভিস নেমটা কি থাকে। ঠিক আছে, এটা কিন্তু আপনার একটা বেনিফিট পয়েন্ট আপনার এন ম্যাপের ক্ষেত্রে। কিন্তু আপনি ইন ডিপ রিকন করতেছেন, সেক্ষেত্রে আপনার এই যে মেটাস্প্লয়েটের যে অক্সিলারি মডিউলগুলো আছে সেগুলো কিন্তু আপনার হেল্প লাগতে পারে। তো অক্সিলারির বিভিন্ন মডিউলের বিভিন্ন কাজ, আপনার যেটা কাজে লাগে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এটা গেল একটা ডেমো যেখানে আমরা হচ্ছে রেগুন সম্পর্কে জানছি। এখন আমরা দেখব মেটাস্প্লয়েট যেটা আপনার মূল কাজে ব্যবহার করা হয়। দুইটা মূল কাজ আছে, একটা হলো মানে বেশিরভাগ ব্যবহার করে আপনার মেটাস্প্লয়েট, কিন্তু আপনি কখনো শোনেননি যে রেকনের ক্ষেত্রে ব্যবহার করতেছে, বা আপনার পোর্ট স্ক্যানের ক্ষেত্রে ব্যবহার করতেছে। ম্যাক্সিমাম পোর্ট স্ক্যানের ক্ষেত্রে ব্যবহার হয় এনম্যাপ, নাবু এগুলোর ধরনের। কিন্তু আপনি যদি খেয়াল করেন মেটাস্প্লয়েট কিসের জন্য আপনার বেশি পপুলার, পপুলার দুইটা কারণ, একটা হলো এক্সপ্লয়েটস, ওর এক্সপ্লয়েটস, এবং আরেকটা হলো পেলোড, পেলোড মেকিং। আপনি মেটাস্প্লয়েটের সাহায্যে খুবই সহজে আপনি পেলোড মেক করতে পারবেন। এটা বিভিন্ন আর্কিটেকচারের জন্য সাপোর্ট করবে, বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য সাপোর্ট করবে। আপনি চাইলে পরে অ্যান্ড্রয়েডের জন্য আপনি পেলোড মেক করতে পারবেন, উইন্ডোজের জন্য পেলোড মেক করতে পারবেন, আপনি চাইলে পরে হচ্ছে লিনাক্সের জন্য পেলোড মেক করতে পারবেন। আপনি চাইলে একটা পাইথন সার্ভার রান হচ্ছে, পাইথন জাস্ট পাইথন রান হচ্ছে, আপনি সেখানে চাইলে পরে পেলোড বানাতে পারবেন, পিএসপি তে পেলোড বানাতে পারবেন, পাওয়ারশেলে পেলোড বানাতে পারবেন। যে কারণে আপনার এই মেটাস্প্লয়েট হলো আপনার ব্যবহার হয় আপনার এই এক্সপ্লয়েট এবং হচ্ছে পেলোড মেকিং এর ক্ষেত্রে। আপনার বিভিন্ন রকমের সার্ভিস যেরকম আমি দেখালাম শুরুতে, ভিএস এফটিপিটি 2.3.4 এফটিপি সার্ভিস যেটা আছে সেটার কিন্তু একটা এক্সপ্লয়েট, ওটা ওটা যদি কোনো সার্ভিস বা কোনো ওয়েবসাইট যদি ওই সার্ভিস ব্যবহার করে থাকে এফটিপির, এটা কিন্তু সহজেই কিন্তু এটার অ্যাক্সেস নিয়ে নিয়ে নিতে পারবে। ওই জন্য এখানে এক্সপ্লয়েট ব্যবহার করা হয়। যেহেতু এক্সপ্লয়েট আপনারা এই যে পিডিএফটা আমি দিছি, এখানে আপনার এক্সপ্লয়েট সম্পর্কে বিস্তারিত কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন। যেহেতু এখানে আমি এক্সপ্লয়েটের জন্য আজকে আমাদের মূল টপিক না, আমাদের মূল টপিক হলো পেলোড মেকিং। আমরা যদি আমাদের আজকে টপিকগুলো ক্লিয়ার করি, এখানে আমরা ইউজ কেস এবং ক্লাস পিডিএফ সম্পর্কে আলোচনা করে ফেলছি, যে মেটাস্প্লয়েটের ইউজ কেস কি, ক্লাস পিডিএফ সমস্ত কিছু আলোচনা হয়েছে। অর্থাৎ এই দুইটা আপনার যে টপিক সেটা ক্লিয়ার হয়ে গেছে। এখন হচ্ছে প্র্যাকটিক্যাল ওভারভিউ, যেখানে আমরা দেখব ক্রিয়েটিং উইন্ডোজ পেলোড, ভেইল ফ্রেমওয়ার্ক, ক্রিয়েটিং উইন্ডোজ পেলোড উইথ ভেইল। এই দুইটা পরে আসতেছি। প্রথমত আমাদের 3 নম্বর স্টেপ যেটা আছে সেটা হচ্ছে ক্রিয়েটিং উইন্ডোজ পেলোড। এখন আমরা উইন্ডোজের জন্য একটা পেলোড মেক করব। তো এখন আমরা কি করব, আমরা হচ্ছে এটার থেকে এক্সিট নিয়ে নেব, ক্লিয়ার করে ফেলবো, এবং আমরা আবার এমএসএফ কনসোল এই ট্যাবে রান রান রাখবো। ঠিক আছে, এবং পরবর্তীতে এটা স্টপ করে দিচ্ছি। এখন আমাদের যে কাজ সেটা হলো একটা এমএসএফ ভেনম ব্যবহার করে কিভাবে আমরা একটা পেলোড মেক করতে পারবো উইন্ডোজের জন্য। তো এমএসএফ ভেনম আমরা এখানে সার্চ দেবো, এমএসএফ ভেনম। আমি এখানে শুরুতে যাওয়া দরকার নেই, দেখো এমএসএফ ভেনম আমি এখানে লিখবো, ভেনম। এমএসএফ ভেনম হলো আপনার মেটাস্প্লয়েটের আরেকটা অংশ বলতে পারেন, যেখানে আমরা পেলোড মেকিং গুলা ব্যবহার করে থাকি। এখানে যদি খেয়াল করেন এর নো অপশন, যাক এখানে আমরা কোনো অপশন দিইনি, আমি জাস্ট কমান্ড দিচ্ছি এমএসএফ ভেনম লিখে। এখানে আপনারা আরো অনেক বিস্তারিত এটা কিন্তু ইউজ কেস কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এখানে আমরা এত কিছু দেখবো না, এখানে আমরা জাস্ট এনকোডার সম্পর্কে দেখব, এবং এনকোডার জন্য আমরা আলাদা টেকনিক ব্যবহার করব। এখানে আপনার যে কতগুলো পেলোড আমরা ব্যবহার করবো এই হাইপেন আই এটা লাগবে। ঠিক আছে, যাই হোক, তো এখানে আপনারা যদি খেয়াল করেন এক্সাম্পল হিসেবে এটা কিন্তু আমাদেরকে কমান্ড দিয়ে দিছে, এই কমান্ডটা আমরা কপি করব। এখন আমরা এটা ক্লিয়ার করব এবং এই কমান্ডটা আমরা এখানে পেস্ট করব। আপনার চাইলে পরে যে লাস্ট মানে ফার্স্টের যে কয়েক লাইন এমএসএ ভেনমটাও রাখতে পারবেন। হাইপেন পি, এই যে হাইপেন পি, এই হাইপেন পি এর কাজটা কি, বা এই হাইপেন পি বলতে কি বোঝানো হয়েছে,
এই হাইপেন পি বলতে বোঝানো হয়েছে হাইপেন পি ফর পেলোড। এখানে আমরা কোন পেলোডটা ব্যবহার করব। এখানে যদি আপনারা খেয়াল করেন, এখানে কিন্তু অনেক হাজার হাজার পেলোড আছে। আপনার প্রায় 2,500-এর মতো পেলোড আছে। এখানে যদি আপনারা খেয়াল লেখেন এমএসএ ভেনম, আমরা হাইপেন হাইপেন লিস্ট, তারপরে এখানে আমরা হচ্ছে পেলোডস লিখবো। তাহলে পরে এখানে যতগুলো পেলোড আছে সব পেলোড কিন্তু এখানে লিস্ট হয়ে যাবে। ঠিক আছে, এখানে টাইম নেবে। এই দেখেন এখানে কিন্তু যতগুলা পেলোড আছে সব পেলোড কিন্তু এখানে শো করতেছে। এখানে লিনাক্সের জন্য আছে, আপনার নিচে গেলে পরে আছে এই যে উইন্ডোজের জন্য এখানে কিন্তু সবকিছু পাবেন। তো আমরা এখানে যেহেতু একটা ডেমো কমান্ড আপনারা পেয়ে গেছেন, এই ডেমো কমান্ডটা আমরা এখন বোঝার চেষ্টা করব। এখানে প্রথমে উইন্ডোজের জন্য একটা পেলোড মেক করা হয়েছে। তো এখানে আমরা উইন্ডোজ স্ল্যাশ মিটার প্রিটার স্ল্যাশ রিভার্স টিসিপি, মানে আমরা টিসিপির একটা পেলোড তৈরি করতেছি। বোঝা গেছে, রিভার্স টিসিপির ওয়েতে আমরা কিন্তু একটা পেলোড মেক করতেছি উইন্ডোজের জন্য। এল হোস্ট ইকুয়ালস টু আইপি। তো এখানে আইপি দিতে বলছে। আইপি বলতে এল হোস্ট বলতে আমরা কি শিখছি, এল হোস্ট বলতে আমরা শিখছি লোকাল হোস্ট। তো এখানে আমি আমার লোকাল হোস্টের আইপিটা দিয়ে দেবো। এল হোস্ট ইকুয়ালস টু আমি লোকাল হোস্টের আইপি দিছি। এখন আমরা পেলোড ক্রিয়েট করতেছি। এখন আমি এখানে আমাকে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, যেটা হলো এল পোর্ট। এল পোর্ট বলতে কি বোঝাচ্ছে, লোকাল পোর্ট। আমি এখানে একটা লোকাল পোর্টে এই যে পেলোডটা আছে এটা আমি লিসেন করব। আমি একটা ফাঁদ যখন পাবো তখন আমাকে অবশ্যই একটু গর্ত করে ফাঁদটা পাততে হবে। ওই জন্য আমাকে ফাঁদ পেতে আমাকে বসে থাকতে হবে। তো বসার জন্য আমি এখানে কোন পোর্টটা ব্যবহার করবো আমার লিনাক্স মেশিনে। এখানে আমি ধরেন হচ্ছে পোর্টটা ব্যবহার করলাম, ধরেন 4444, একটা ডিফল্ট পোর্ট যেটা আমি এখানে ব্যবহার করব এল পোর্ট হিসেবে। হাইপেন এফ ফর ফরম্যাট, আমি কোন ফরম্যাটে পেলোডটা বের করবো। আমি পেলোডটা বের করবো ইএক্সি ফরম্যাটে, কারণ আমরা জানি আপনার ম্যাক্সিমাম কি প্রায় আপনার হচ্ছে উইন্ডোজের যতগুলো সফটওয়্যার আছে সেই সফটওয়্যারগুলো ইএক্সি ফরম্যাটে আপনার মানে ইনস্টলারগুলো থাকে। বা আপনার উইন্ডোজের জন্য যে ইনস্টলার যে ফাইলটা আছে সেটা হলো আপনার হাইপেন ডট ইএক্সি ফরম্যাট। হাইপেন ও ফর আউটপুট, আমরা কোন আউটপুট বা কোন নামে আমরা এটা সেভ করবো সেটা আমরা এখানে রাখতে পারি। এখানে পেলোড ডট ইএক্সি আছে, সেটা আমি এখান থেকে কেটে দিয়ে এখানে আমি লিখবো এমএসএফ আন্ডারস্কোর পেলোড, ডট ইএক্সি। এখানে আপনারা এই হাইফেন ও ব্যবহার করতে পারবেন, অথবা আপনি চাইলে পরে যে একটা গ্রেটার দেন ও ব্যবহার করতে পারবেন। এই গ্রেটার দেন দেওয়ার পরে এখানে আপনি যে কমান্ডটা আছে, মানে আপনার সরি কমান্ড বলতেছি, এখানে আপনার যে পেলোডের নামটা আছে সেই পেলোড নেম নামটা আপনি দিতে পারবেন উইথ এক্সটেনশন। এক্সটেনশন বলতে ফর্মেট বোঝাইছি আমি। যে এখানে এই যে গ্রেটার দেনের কাজটা কি, এই গ্রেটার দেনের কাজ হচ্ছে যে আপনার এই যে হাতের বামে যত কাজ হবে বা যত কমান্ড আছে সেই কমান্ডের আউটপুট হিসেবে এই সব কিছু কিন্তু এটাতে সেভ হবে। দেখতে এখানে মেটাস্প্লয়েট আমাদের জন্য ইজি করে দিচ্ছে। হাইপেন ও কমান্ডটা ব্যবহার করে আউটপুট আমরা ইজিলি বের করতে পারবো। তো আমাদের তো গ্রেটার দেন লেস দেন ব্যবহার করতে হবে না। তো এটা গেল একটা সিম্পল পেলোড। আমরা যদি এই পেলোডটা এখানে এন্টার করি, সেক্ষেত্রে পরে এখানে খেয়াল করেন এখানে নো প্ল্যাটফর্ম ওয়াজ সিলেক্টেড, নো আর্কিটেকচার সিলেক্টেড, যাই হোক এগুলো বিষয় আসে না। এখানে সিম্পল পেলোড, এই আর্কিটেকচার পেলোডটা বের করা হয়েছে। নো ইনকোডার স্পেসিফাইড এবং আউটপুটিং র পেলোড। এখানে আপনি চাইলে পরে র হাইপেন সরি আর এ ডাব্লিউ লিখে আপনি র পেলোড এখানে আউটপুট করতে পারবেন। যদিও এখানে আউটপুট র পেলোডই দিছে ডিফল্ট হিসেবে। পেলোড সাইজ হচ্ছে আপনার 354, হ্যাঁ 354 বাইটস, এবং ফাইনাল সাইজ অফ exe ফাইল আপনার এতগুলা, ঠিক আছে, প্রায় ধরেন হচ্ছে 73 কেবির মতো বা 7 কেবির মতো আশেপাশে। যেহেতু এখানে সেভড অ্যাজ এইটা, ঠিক আছে। এখানে যদি আপনারা খেয়াল করেন যে আপনার পেলোডের সাইজ এত কম আর আমার মূল ফাইলের সাইজ এত বেশি কেমনে হয়েছে, কারণ হচ্ছে আমাদের যে পেলোডটা আছে এটা কিন্তু আপনার কনভার্ট হয়ে exe ফরম্যাটে গেছে। এখানে আমরা যেই ফরম্যাট দেবো সেই ফরম্যাটে কিন্তু এটা আউটপুট দিবে। পিএসপি দিলে পিএসপি ফরম্যাটে আউটপুট দিবে, পিওয়াই দিলে পাইথনে আউটপুট দিবে। এখানে আমরা exe দিছি যে কারণে আমাদের এখানে exe ফরম্যাটে এটা আউটপুট দিছে। ওকে, তো এখানে আউটপুট যেহেতু দিছে exe ফরম্যাটে, ওই জন্য আমাদের এটার ফাইলের সাইজ কিন্তু বেড়ে গেছে। এখন আমরা যদি এলএস করি, এখানে আপনারা যদি খেয়াল করেন এমএসএফ আন্ডারস্কোর পেলোড, এই পেলোডটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই পেলোডটা আমরা কিভাবে ব্যবহার করব। এই পেলোডটা ব্যবহার করার জন্য আমরা হচ্ছে আমাদের উইন্ডোজ মেশিনে যাব। তো এখানে আমি হচ্ছে ভার্চুয়াল বক্সে উইন্ডোজ মেশিনটা ব্যবহার করতেছি। এখানে আমি উইন্ডোজ 10 ব্যবহার করবো না 8 ব্যবহার করবো, যাই হোক এখানে আমি উইন্ডোজ ধরেন 10ই ব্যবহার করি আমার ভার্চুয়াল মেশিনে। উইন্ডোজ 10 এখানে আমি অন করে ফেলছি। এখন আমি যে পেলোডটা তৈরি করছি ওই পেলোডটা আমি এখন আমার এই উইন্ডোজ মেশিনে এটা পাঠাবো। এটা হচ্ছে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে এটা আমি পাঠিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মাধ্যমে এটা পাঠাতে পারেন। দেখি ড্র্যাগ এন্ড ড্রপ এটা নেন নাকি, হ্যাঁ ড্র্যাগ এন্ড ড্রপ এটা নিচ্ছে। যাই হোক এখানে আমরা এই পেলোডটা ভিকটিমকে দেওয়ার আগে আমরা আগে আমাদের হ্যান্ডেলার গুলো চালু করে নেব। তো হ্যান্ডেলার গুলো কিভাবে চালু করব, হ্যান্ডেলার গুলো চালু করার জন্য
এখানে আমরা এমএসএফ কনসোলে চলে আসবো। এখন আমরা এখানে লিখবো ইউজ মাল্টি স্ল্যাশ হ্যান্ডেলার। এখন আমরা যেই লিসেনারটা ওপেন করছি ওটাকে তো আমাদের প্রথমত হ্যান্ডেল করতে হবে, তাই না? ওই হ্যান্ডেল করার জন্য আমরা এখানে হ্যান্ডেলারগুলো ব্যবহার করছি। এখন আমরা যদি লিখি শো অপশনস, তাহলে পরে এখানে আমাদের ওরকম কিছু দেখাবে না। এখানে পেলোড অপশন হিসেবে এটা দেওয়া আছে, তো এখানে আমরা এখন হ্যান্ডেলার মানে অন করছি, ঠিক আছে? এখন আমাদের কি করতে হবে, এখন আমরা কোন পেলোডটা ব্যবহার করছি এই পেলোডটা আগে আমাদের হ্যান্ডেলারকে বোঝাতে হবে। তো এখানে আমরা লিখলাম ইউজ, ইউজ না, সেট পেলোড। এখানে আমরা একটা পেলোড সেট করব, যেটা হচ্ছে আমরা তৈরি করছি এই পেলোডটা কিন্তু আমি এখানে সেট করব। এখানে উইন্ডোজ ইন্টারপ্রেটার রিসিভার টিসিপি এটা আমি এখানে সেট করে দিলাম। আমি এটা ক্লিয়ার করে যদি এখানে শো অপশন দিই, তাহলে কিন্তু এখানে দেখুন পেলোড অপশন হিসেবে কিন্তু পেলোডটা কিন্তু সেট হয়ে গেছে। এখানে আমরা কি কি দিছি ওইগুলা কিন্তু এখানে দিতে হবে। এখানে আমরা প্রথমত দিছি হচ্ছে এল হোস্ট, তো অবশ্যই আমাদের এখানে এল হোস্টটা দিতে হবে। এখানে কারেন্ট সেটিং ব্ল্যাঙ্ক আছে, তার মানে এখানে এল হোস্ট কিন্তু কিছু দেওয়া নাই। এখানে আমরা এল হোস্ট দেবো, সেট এল হোস্ট লিখবো। সেট এল হোস্ট লেখার পরে এখানে আমাদের যে লোকাল হোস্ট আছে এটা এখানে আমরা দিয়ে দেবো। এখানে আমাদের লোকাল হোস্টটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমরা সেট এল পোর্ট দেবো। এল পোর্ট হিসেবে ছিল 4444, আমরা এল পোর্টটাও দিয়ে দিচ্ছি। এখন অপশন দিক খেয়াল করি আর কি কি লাগবে। আর কিছু লাগবে না আমাদের। এখানে লিসেনিং আইপি লিসেনিং পোর্ট সবই দিয়ে দিচ্ছে, এবং আমরা বিশেষ করে আর কিছু ব্যবহার করি নাই। তো যেহেতু আমাদের সবকিছু হয়ে গেছে, এখন আমরা এটা রান দিতে পারি। এটা আমরা দুই রকমের ওয়েতে করতে পারি, হয় রান ব্যবহার করতে পারি, না হয় এক্সপ্লয়েট ব্যবহার করতে পারি। তো এখানে আমরা রানই ব্যবহার করি। রান দিলে পরে আমাদের যে মাল্টি হ্যান্ডেলারটা আছে এটা কিন্তু স্টার্ট করে ফেলবে। দেন স্টার্টেড রিভার্স রেসিপি হ্যান্ডেলার অন, এই অ্যাপিতে কিন্তু এটা হ্যান্ডেলার স্টার্ট করে ফেলছে। এখন আমরা কি করব, আমরা এখন এই ফাইলটা ভিকটিমকে পাঠাবো এবং এই ভিকটিমকে বলবো এই ফাইলটা ওপেন করার জন্য। তো একটা কথা আমি নোট হিসেবে বলে রাখি, যেহেতু এটা একদম র পেলোড, সেক্ষেত্রে পরে আপনার শুধু মাইক্রোসফট ডিফেন্ডার কি উইন্ডোজ ডিফেন্ডার কি যে কোনো ডিফেন্ডারই এটা কিন্তু ডিটেক্ট করে ফেলবে, যেহেতু এটা একটা র পেলোড। ওই জন্য এখানে আমাকে প্রথমত এটা রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করে নিতে হয়েছে, নাহলে পরে কিন্তু এটা কোনোভাবে কাজ করবে না। এটা কিন্তু যেই মাইক্রোসফট ডিফেন্ডার আছে সেটা কিন্তু এটা ঢুকতেই দিবে না, ইনস্টল করতে দেবে না, এটা সরাসরি ডিলিট করে দেবে। যাই হোক, তো এখন এটা আমরা এটা ওপেন করব ভিকটিম অ্যাজ এ ভিকটিম হিসেবে। তো এটা যখন ওপেন করব এটা কিছুই রান হবে না, ঠিক আছে? এটা কিন্তু এরকমই থাকবে, মানে এটা মানে ভিকটিম বুঝবে কি এটা নট ওয়ার্কিং। কিন্তু আমরা যদি আমাদের অ্যাটাকার মেশিনে আসি, এখানে দেখেন কিন্তু এখানে কিন্তু আমরা মিটার পিটার শেল পেয়ে গেছি। এখানে খেয়াল করি, এখানে মিটার পিটার সিজন 1 ওপেনড। এখানে কিন্তু সব কিছু কিন্তু এখানে দেখাচ্ছে যে কখন শেলটা ওপেন হয়েছে না হয়েছে, ঠিক আছে? এখানে যদি আমরা এখন হেল্প লিখি, এটা কিন্তু আমরা মিটার পিটার শেল আছে, এটা কিন্তু আমাদের উইন্ডোজের কমান্ড প্রম্পটে নাই কিন্তু মিটার পিটার শেল। এখানে কিন্তু আমরা বিভিন্ন রকমের কমান্ডের মাধ্যমে আমরা ডিভাইসটা কন্ট্রোল করতে পারবো। যেরকম ব্যাকগ্রাউন্ড দিলে পরে আমাদের কারেন্ট সেকশনটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। এটা যেহেতু এটা হচ্ছে রিলেটেড। এখানে আমরা যদি আরেকটু ফাইল সিস্টেম সম্পর্কে কিন্তু এখানে আমরা জানতে পারবো। যেরকম আমরা এখানে LMKDI এর মাধ্যমে আমরা নতুন ডাইরেক্টরি ক্রিয়েট করতে পারি। যেরকম ধরেন আমি এটা ব্যবহার করলাম, যেরকম হ্যালো লিখে কিন্তু আমরা এটা দিলাম। এখানে দেখি এখানে হ্যালোটা সেট হয়েছে নাকি, এটা কোথায় বা সেভ হয়েছে। যাই হোক, এখানে আমাকে এখন ঢুকতে হবে সিডি ডেস্কটপে। আচ্ছা, যাই হোক, এখানে গেট সিস্টেম ইনফো কমান্ডটা ব্যবহার করি। তো এখানে আমরা প্রথমে ঢুকে নেবেন, তারপরে ফাইলটা মানে ডাইরেক্টরিটা মেক করবেন। ডাইরেক্টরি মেক হয়েছে কিন্তু কোন জায়গাটা মেক হয়েছে ওটা বলতে পারতেছে না। যাই হোক, তো এখানে গেট সিস্টেম যদি আমরা লিখি কমান্ডটা দিই, তাহলে পরে এখানে সিস্টেম সম্পর্কে বিস্তারিত কিন্তু কিন্তু এখানে দেখাবে। এখানে আমরা প্লে দি কমান্ডটা ব্যবহার করে আমরা যে কোনো ডাব্লিউএফি মানে মিউজিক আমরা কিন্তু ভিক্টিমের মোবাইলে চালু করতে পারি। রেকর্ড আন্ডারস্কোর এমআইসি, রেকর্ড মাইক দিলে পরে কিন্তু এটা আমরা ডাইরেক্টলি ভিক্টিমের মাইক্রোফোন দিয়ে যেটা রেকর্ড হবে সেটা কিন্তু আমরা শুনতে পারবো। ওয়েবক্যাম লিস্ট, ওয়েবক্যাম চ্যাট, স্টার্টে ভিডিও চ্যাট আমরা চাইলে পরে তাদের মানে ভিক্টিমকে স্ট্রিম করতে পারবো, ওয়েবক্যাম স্ট্রিম। এখানে আরেকটা আছে যে সেট ডেস্কটপ স্ক্রিনশটটা আমরা দিলাম। স্ক্রিনশটে দিলাম, ধরেন এখানে স্ক্রিনশট আমি বুঝতে পারবো না। এখানে ধরেন আমি একটা কাজ করতেছি, ঠিক আছে? এখানে ধরেন আমি একটা ইম্পর্টেন্ট কিছু আমি এখানে ওপেন করে ফেলছি। এটা আমি ধরেন মাইক্রোসফট এজে গেলাম, এখানে ধরেন আমি ফেসবুক ব্যবহার করতেছি, স্ক্রলিং করতেছি, ঠিক আছে? এখানে আমি যদি স্ক্রিনশটটা এই মুহূর্তে তুলি, এখানে কিন্তু আমাকে ডাইরেক্ট ও দেখাচ্ছে, ঠিক আছে? এটা আমি এখানে ওপেন করব।
এখন দেখেন এই যে স্ক্রিনশট আছে এটা কিন্তু এক্সাক্ট স্ক্রিনশট কিন্তু এখানে আমাকে তুলে দিছে। টাইম টাইম সমস্ত কিছু খেয়াল করেন, এটা কিন্তু এক্সাক্ট স্ক্রিনশট কিন্তু আমাকে এখানে তুলে দিছে। তো এটা আমরা লাইভলি স্ট্রিম করতে পারবো ভিকটিমের সমস্ত ডিভাইস। এখানে চাইলে পরে আরো অনেক কিছু আছে। এটা আপনি যদি একটা অ্যান্ড্রয়েড মোবাইলে ইউজ করেন, অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য একটা পেলোড মেক করেন, অ্যান্ড্রয়েড মোবাইলের ক্ষেত্রেও প্রায় অলমোস্ট সেমই থাকবে, কিন্তু আরো অনেক কিছু থাকবে। যেরকম ধরেন মানে আপনি এসএমএস গুলো ডাম্প করতে পারবেন, কল লিস্টে ডাম্প করতে পারবেন, এই সমস্ত কিছু আপনি এখানে যদি ডাম্প করতে পারবেন। এক্সিকিউট কমান্ডটা ব্যবহার করে আপনি যে কোনো কমান্ড এক্সিকিউট করতে পারবেন। এখানে কিল ব্যবহার করে আপনি যে কোনো মানে প্রসেস আপনি কিল করতে পারবেন। যেরকম ধরেন ভিকটিম যদি কোনো কাজ করতে থাকে, সেক্ষেত্রে আপনি ধরেন ক্রমে কোনো কাজ করতেছে, আপনি ক্রমটা কিল করে দিতে পারবেন। আর যেহেতু এখানে আরো কিছু আছে, রিবুট করে দিতে পারবেন। আপনি যে কম্পিউটার আছে সেটা রিবুট করে দিতে পারবেন। পিএস দিয়ে আপনি দেখতে পারবেন যে রানিং প্রসেস যেগুলো যেগুলো আছে সেগুলো কাজ করতে পারবে। শেল ব্যবহার করলে পরে আপনি আপনার ভিকটিমের ডাইরেক্ট কমান্ড প্রম্পটটা আপনি এখান থেকে আহ, আহ, ব্যবহার করতে পারবেন। সিস্টেম ইনফরমেশন এটা দিলে পরে আপনি আরেকটু বিস্তারিত পেয়ে যাবেন যে কম্পিউটারের নেম কোনটা, এটা কোন ওএস ব্যবহার করতেছে, এই ওএস ব্যবহার করতেছে, আর্কিটেকচার এটা, সিস্টেম ল্যাঙ্গুয়েজ, এগুলো এগুলো এগুলো। যাই হোক, তো এখানে আরো অনেক কিছু কিন্তু আপনার এখানে ব্যবহার করতে পারেন। শাটডাউন শেল, হ্যাঁ এখানে আরো অনেক কমান্ড আছে। রাউট, ভিউ মডিফাই রাউটিং টেবিল, আইপি কনফিগ, নেট স্ট্যাট, ঠিক আছে। আর্প, আপনি যে আর্পটা আছে সেটা দেখতে পারবেন, আর্প হিস্টোরি। যাই হোক, তো এখানে আরো অনেক কিছু কিন্তু এখানে আছে। সিপি দিয়ে আপনি যে কোনো কমান্ড ই করতে পারবেন। আপনি তারপরে কোনো ফাইল ভিটিমের মেশিন থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারবেন। এলপিডাব্লিউ দিলে আপনার লোকাল মানে ডাইরেক্টরি যেটা আছে সেটা প্রিন্ট হবে। পিডাব্লিউ দিয়ে আমরা যেটা বুঝি আর কি। যাই হোক, তো এখানে আমরা যদি খেয়াল করেন আরএম দিয়ে আমরা যে কোনো ফাইল ডিলিট করতে পারবো। তো এটা যখন আপনারা একটা অ্যান্ড্রয়েড সিস্টেমে করবেন তখন কিন্তু আরো অনেক অপশন কিন্তু এখানে পেয়ে যাবেন। যেরকম আপনি স্ক্রিনশট নিতে পারবেন, ছবি তুলতে পারবেন, সমস্ত কিছু কিন্তু আপনারা করতে পারবেন। যাক, তো এটা গেল আমরা যে এমএসএফ আন্ডারস্কোর পেলোড যেটা ব্যবহার করছি। এটা এখন আমি এটা ধরেন এটা দিয়ে মানে শাটডাউন করে দিতে পারবো। যেহেতু এটা আমি আপাতত সাইডে রাখি, এটার কাজ শেষ, ঠিক আছে। এটা এখন ডিলিট করা যাবে না, হ্যাঁ, কারণ এটা চ্যাপ্টার ব্যাকগ্রাউন্ডটা রানিং আছে। ওকে, যেহেতু এখানে আমি কন্ট্রোল যেটা দিয়ে এটা ব্যবহার করি, এটা হাইফেন এন, আচ্ছা এক্সিট দিয়ে আমরা এটা এক্সিট করে ফেলি। যাই হোক, তো এটা গেল একটা নর্মাল পেলোড কিভাবে আমরা ব্যবহার করব। এখন আমরা যেটা কম্পেয়ার করতে পারি সেটা হলো, এটা কিন্তু একটা র পেলোড ছিল, এটার ভিতরে কিন্তু কোনো এনকোডার ছিল না। প্লাস এটা সমস্ত যে এভিস গুলো আছে, এভিস বলতে কি, এভিস বলতে আপনার এভিস বলতে আপনার অ্যান্টিভাইরাস, ঠিক আছে, অ্যান্টি ভাইরাস। এখানে যত এভিস গুলো আছে সেই সমস্ত এভিস কিন্তু এটা ডিলিট করে ফেলবে। কারণ কি, কারণ এটা হচ্ছে একটা র পেলোড। এখন আমরা যেটা করব, এই যে পেলোড আছে এটাকে এখন আমরা এনকোড করব। আমরা কিন্তু শুরুতে দেখছিলাম এমএসএফ কনসোলের ড্যাশবোর্ডে যে, এখানে আমি আবার দেখাচ্ছি এমএসএফ কনসোলের ড্যাশবোর্ডে, এখানে কিন্তু 49-এর মতো এনকোডার কিন্তু আমরা এমনিতে পেয়ে যাচ্ছে ইনবিল্ড। আচ্ছা, দেখেন এখানে 49টার মতো এনকোডার কিন্তু এখানে আছে। তো এখন আমরা এই এনকোডারের ভিতরে একটা এনকোডার ব্যবহার করে আমরা এটা এনকোড করার চেষ্টা করব। এখানে যদি আমরা দেখি, এখানে হচ্ছে টপিক্স এর ভিতরে ক্রিয়েটিং উইন্ডোজ পেলোড এটা আমাদের হয়ে গেছে। এখানে আমরা আরেকটা কিছু ব্যবহার করব, সেটা হচ্ছে এনকোডিং ব্যবহার করে আমরা সেম কাজটা আবার করব। এনকোডটা ব্যবহার করব এবং আমি এটা আবার দেখাবো না, কারণ হচ্ছে এটা সেম পেলোড, জাস্ট আমরা এনকোডিংটা ব্যবহার করব। আমরা জাস্ট একটা তফাৎ দেখবো বা পার্থক্যটা দেখবো, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমরা ক্লিয়ার করে ফেলি। এখন আমরা আগের যে কমান্ডটা দিয়েছিলাম সেই কমান্ডটা এখানে দেব। এখানে দেওয়ার পরে আমরা একটা জিনিস এখানে ক্লিয়ার করে ফেলি, সেটা হলো এমএসএফ ভেনম দেওয়ার পরে হ্যাপেন হ্যাপেন লিস্ট দেওয়ার পরে যদি আমরা এনকোডার্স লিখে সার্চ করি, তাহলে কিন্তু এখানে সমস্ত 49টার মতো এনকোডার্স কিন্তু এখানে মানে প্রিন্ট করবে, ঠিক আছে। এখানে আমরা একটা উইন্ডোজের জন্য এটা ব্যবহার করতে পারি, সেটা হলো এই যে পেলোডটা আছে এটা এক্সেলেন্ট র্যাঙ্কে আছে, এবং এই পেলোডটা, সরি পেলোড বলতেছে, এই এনকোডার কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি। তো এনকোডারটা এখন আমরা ব্যবহার করব। তো এনকোডারটা ব্যবহার করার জন্য এখানে আমরা ফরম্যাটের আগে চলে আসবো এবং এখানে লিখবো হাইপেন ই ফর এনকোডার্স। এখন আমরা কোন এনকোডারটা ব্যবহার করতেছি, এখানে আমরা এই এনকোডারটা কিন্তু ব্যবহার করতেছি। এনকোডারটা ব্যবহার করলাম, ভালো কথা। এখন এই যে এনকোডারটা আছে, এই এনকোডার কতবার এনকোড করবে আমাদের প্রোগ্রামটাকে, এখানে হাইপেন আই দিয়ে এখানে আমরা প্রোগ্রামটা কতবার এনকোড করবে সেটা এখানে আমরা উল্লেখ করতে পারি। যেরকম ধরেন 50 বার দিতে পারেন, 100 বার দিতে পারবেন। তো এখানে আমি জাস্ট ডেমো হিসেবে 10 দিলাম, ঠিক আছে, হাইপেন আই।
আই দিয়ে আমি এখানে 10 বার এটা এনকোড করবে। এখানে যদি খেয়াল করেন ফাউন্ড ওয়ান এনকোডার্স, এবং এখানে 10 বার কিন্তু এটা এনকোড করবে। ঠিক আছে, 0 থেকে শুরু হয়েছে যে কারণে এটা 9 পর্যন্ত যাবে। 0 কাউন্ট করলে পরে এখানে 9 আসলে পরে এটা 10টা হয়ে যাচ্ছে। যেহেতু এখানে এই এনকোডারটা ব্যবহার করে আপনার পেলোড সাইজটা দেখেন, এটা কিন্তু বাইরে গেছে অনেক। আগে কত ছিল? আগে ছিল আপনার 354 বাইটস। এখন কত হয়েছে? এখন হচ্ছে আপনার 624 বাইটস, এবং ফাইনাল সাইজ হলো এটা। আর এটা একটু বাড়ছে। যাই হোক, এখানে এমএসএফ পেলোড হিসেবে আছে। যাই হোক, এটা আমি ডিলিট করে দিই। প্রথমে এমএসএফ পেলোড যেটা আছে এটা আমি ডিলিট করলাম, এবং আমি সিম কমান্ডটা চালাবো। এখানে আমি ফাইল নেমটা চেঞ্জ করে দেবো, এমএসএফ এনকোড লিখে দিলাম, ধরেন এমএসএফ এনকোড ডট টিএক্সি, যাতে আমি বুঝতে পারি যে এটা এনকোড করা হয়েছে এমএসএফ এমএসএফ ভেনম দিয়ে। এখানে কিন্তু আমাদের এই সেম যেটা আছে সেটা কিন্তু মানে সেম যে এক্সি ফাইল এটা কিন্তু বের হয়ে আসছে, এবং এটা চাইলে পরে আমি সেম ভাবে ব্যবহার করতে পারবো আমাদের এই এই টার্গেট উইন্ডোজ মেশিনে। আচ্ছা, তো দেখ তো এটা এখন আমাদের ক্লিয়ার হয়ে গেছে আমরা কিভাবে এনকোডার ব্যবহার করব সেটাও আমরা জানি। এখন আসে হচ্ছে ভেইল ফ্রেমওয়ার্ক। এখন এই ভেইল ফ্রেমওয়ার্কের কাজ কি, এটা আমার কোন ধরনের ফ্রেমওয়ার্ক? এখানে আমরা গুগলে গিয়ে সার্চ দেবো ভেইল গিটহাব লিখে। তাহলে পরে এখানে আমরা প্রথমে একটা গিটহাব রিপোজিটরি পাবো ভেইল ফ্রেমওয়ার্কের, অফিসিয়াল ভেইল ফ্রেমওয়ার্ক। এটা আপনারা ইউআরএলটা চেক করে নেবেন। যাইতে এই যে ভেল ফ্রেমওয়ার্ক, এটার কাজ কি? এটার কাজ হলো ভেল ইজ এ টুল ডিজাইন টু জেনারেট মেটাস্প্লয়েট পেলোড দ্যাট বাইপাস কমন অ্যান্টিভাইরাস সলিউশনস। অর্থাৎ এইটার মাধ্যমে আমরা বিভিন্ন মানে অনেক রকমের অ্যান্টিভাইরাসগুলো কিন্তু আমরা এখানে বাইপাস করতে পারবো। কমন অ্যান্টিভাইরাস সলিউশন মানে এখানে কমন যে অ্যান্টিভাইরাসগুলো আছে সব যে বাইপাস করা যাবে এরকম কোনো কথা বলা হয়নি এখানে। প্রায় ম্যাক্সিমাম সর্বোচ্চটা দিয়ে যতটুকু অ্যান্টিভাইরাস বাইপাস করা পসিবল হয় সেগুলো কিন্তু এখানে ব্যবহার করা হবে। তো এখানে এই ভেলটা মূলত কিভাবে কাজ করে? এই ভেলটা মূলত কাজ করে, এখানে আমরা যদি সরাসরি র পেলোড থেকে কনভার্ট করি সেক্ষেত্রে কিন্তু এটা ইজিলি ডিটেক্ট করা যাচ্ছে, তাই না? এটা কিন্তু ইজিলি ডিটেক্ট করা যাচ্ছে। এখন এই ভেলের মাধ্যমে আমরা কিভাবে ব্যবহার করতে পারি? এই ভেলের নিজস্ব কিছু ইনকোডার আছে, নিজস্ব কিছু লোডার্স আছে, এবং নিজে থেকে এটা মূলত ইনকোড করে, নিজে থেকে এটা অস্পষ্ট করে দেয় পেলোডটাকে, মূল পেলোডটাকেই মূলত অস্পষ্ট করে দেয়, এবং পরবর্তীতে এটা মূলত ইনকোড করে। ভেল কিভাবে কাজ করে? ভেল প্রথমে পাইথনে, পাইথন হোক, পিএইচপি হোক, পাওয়ার শেল হোক, এগুলোর মাধ্যমে কি করে মূলত হচ্ছে পেলোডটা তৈরি করে। পেলোডটা তৈরি করার পরে পেলোডটা তৈরি করার পরে সেটাকে এনকোড করে। এনকোড ব্যবহার করে, তার নিজস্ব কিছু এনকোড আছে। এনকোড ব্যবহার করার পরে কি করে? পাই ইনস্টলার পাই ইনস্টলার বা হচ্ছে পাই ইএক্সি দিয়ে এটাকে এটাকে ইএক্সি তে কনভার্ট করে। ইএক্সি ফাইল এটা কনভার্ট করে। এটা যে এমন আহামরি কিছু সেরকম না, এটা জাস্ট আপনার নিজস্ব কিছু এনকোডার ব্যবহার করে, এবং হচ্ছে কিছু মানে আরো কিছু অনেক এভি টেকনিক গুলা ব্যবহার করে টুলটা ভেল নিজস্ব যে ফ্রেমওয়ার্ক, এবং এটার যেই পাই দিয়ে পাই এক্সি বা পাই ইনস্টল যেটা মূলত হচ্ছে আপনার ইএক্সি তে কনভার্ট করে। আর যে মেটাস্প্লয়েট যেটা করতো সেটা হচ্ছে র পেলোড থেকে ডাইরেক্ট ইএক্সি তে কনভার্ট করতো। এবং র পেলোড যে আমরা এনকোডার ব্যবহার করছি, এই যে এখানে আমরা যে এনকোডিং ব্যবহার করছি, সরি এখানে ভুল গেছে স্পেলিং, তো এখানে এনকোডিং ব্যবহার করছি। ওই যে এনকোডিং আছে ওই এনকোডিং কিন্তু অত ভালোভাবে কিন্তু এনকোড করতে পারে না, যে কারণে এখানে আমরা আলাদা ফ্রেমওয়ার্ক ব্যবহার করবো, সেটা হচ্ছে আপনার ভেল ফ্রেমওয়ার্ক। এখন এটার নাম হচ্ছে ভেল ফ্রেমওয়ার্ক। ফ্রেমওয়ার্ক কারণটা কেন? কারণ আমরা জানি যে ফ্রেমওয়ার্ক হলো সেই টুলটা যেটার ভিতরে অনেক রকমের টুলগুলা কম্বাইন্ড থাকে। কম্বাইন্ড টুলই হলো আপনার ফ্রেমওয়ার্ক। তো এখানে ভেল ফ্রেমওয়ার্ক বলার কারণটা হলো এখানে যে আমরা বললাম না যে পাইথন, পিএইচপি, পাওয়ার শেল বিভিন্ন কিছু তার অপশনস আছে, ঠিক আছে? বিভিন্ন পেলোডের কিন্তু তার অপশন আছে, বিভিন্ন এক্সপ্লয়েটের অপশন আছে, যেরকম আমরা ব্যবহার করছি উইন্ডোজের ক্ষেত্রে উইন্ডোজ মিটারপ্রিটার স্ল্যাশ রিভার্স টিসিপি। এখানে আমরা পাইথনের ক্ষেত্রেও কিন্তু সিম্পল পেলোডটা পেয়ে যাবো, রিভার্স টিসিপি পেয়ে যাবো, রিভার্স এইচটিটিপি পেয়ে যাবো, রিভার্স এইচটিটিপিএস পেয়ে যাবো। এই সমস্ত কিছু এক্সপ্লয়েট ব্যবহার করে এবং পেলোড ব্যবহার করে কিন্তু এটা একটা নিজস্ব একটা ফ্রেমওয়ার্ক তৈরি হয়ে গেছে। দেখতে এটা এখন আমরা এটা ব্যবহার করব, এবং প্রথমত এটা আমরা ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা এই কমান্ডটা প্রথমত ব্যবহার করব। আমরা গিটটা ইনস্টল করে ফেলবো। তো গিট আমার মেশিনে ইনস্টল করা আছে, যাক এখানে আমি গিট ক্লোন করে ফেলি, এলএস দিই, এখানে আমি গিটটা ক্লোন করে ফেলবো গিট ক্লোন দিয়ে। আহ, আচ্ছা যাক, তো গিট ক্লোন ক্লোন দিবার হয়ে গেছে, এখানে গিট ক্লোনটা দিব। গিট ক্লোন দিলে পরে এটা গিট ক্লোন হয়ে যাবে। সিটি ফেইলে যাব, সিটি ফেইল,
এলএস দিলে পরে এখানে এই যে ভেলটা আছে সেটা ভেল ডট পিওয়াই, এটা এখন আমাদের এক্সিকিউটেবল ফরম্যাট আছে, যাই হোক, তো এটা এখানে আমরা এটা ইনস্টল করব। তো এখানে একটা কনফিগ এসএসএস ফাইল আছে কনফিগের ভিতরে, তো এটা এখন আমরা এটা ওপেন করব। এটা দিয়ে আমরা জাস্ট এন্টার দিলে পরে এখানে ইজিলি এটা মানে ইনস্টল হবে, আপনার কোনো কিছু করতে হবে না, আপনার জাস্ট এখন বসে থাকবেন এবং এটা অটোমেটিক্যালি ইনস্টল হতে থাকবে। এটা হতে একটু টাইম নেবে, এটা ধরেন 10-15 মিনিট, গেলে 20 মিনিটের মতো কিন্তু এটা টাইম নেবে। যাই হোক, তো এখানে খেয়াল করেন এখানে আমার ভেলটা ইনস্টল করা আছে আমার সিস্টেমে, আপনি এটা ইনস্টল করে ফেলবেন। এখানে আমি সিডি ভেলে গেলাম। এখন আমি যে ভেল ডট পিওয়াই, এই ভেল ডট পিওয়াইটা এখন আমি রান দেবো। রান দেবো কিভাবে, এখন আমি এখানে এটা যেহেতু এক্সিকিউটেবল ফরম্যাট আছে, এখানে আমি ডট স্ল্যাশ পিওয়াই দিয়েও রান দিতে পারি, অথবা এখানে আমি পাইথন 3 দিয়েও এটা রান দিতে পারি। যাই হোক, তো এখানে আপনার ভেলটা ইনস্টল করার পরে এখানে আপনার পাইথনের কিছু ওয়ার্নিং দেবে। তো ওয়ার্নিংগুলো এড়াতে আপনি এখানে পাইথন ওয়ার্নিং ব্যবহার করবেন। পাইথন যেহেতু একটা পুরাতন টুল, ওয়ার্নিংস ইকুয়ালস টু ইগনোর। এখানে আউল তাউল কিছু আপনার ওয়ার্নিংস দেবে, সেটা আপনি ইগনোর করে দিতে পারেন। ওটা ওইসব ওয়ার্নিংস থাকলে পরে যে আপনার টুলসের কোনো ক্ষতি হবে বা আপনার পেলোড মেকিং এ কোনো ইস্যু হবে, ওরকম কোনো বিষয় না। তো এখানে আমরা এটা দিয়ে দিলাম, তারপরে কিন্তু এখানে আমার কোনো এরর দেখেনি, এটা সরাসরি বসেছে। আপনি যখন এটা রান দিবেন তখন আপনাকে এখানে একটা বড় ছোট এরর দেখাবে, মনে করবেন যে কি বা কি হয়ে গেছে। যেহেতু কিছু হয়নি, পাইথন ওয়ার্নিং ইগনোর দিলে পরে এটা কিন্তু আপনার রানিং হয়ে যাবে। আচ্ছা, এখানে ভেলের ভার্সনটা দেখাচ্ছে, ভার্সনটা একটু খেয়াল করে নেন আমি কোন ভার্সনটা ব্যবহার করতেছি। এখানে মেইন মেনু দুইটা টুলস লোডেড আছে, একটা হলো অ্যাভেলেবল টুলস, এটা হলো যে ইভেশনস। এই ইভেশনটাই মূলত আমাদের কাজে আসবে। ইভেশনস বলতে কি, মানে কোনো কিছু ফাঁকি দেওয়া, মানে আমরা এখন এভিকে ফাঁকি দেবো, এভিকে বাইপাস করার চেষ্টা করবো। তো বাইপাসের জন্য এখানে আমরা এখানে অ্যাভেলেবল কমান্ড আছে, এগুলো দিয়ে মূলত আমাকে ব্যবহার করতে হবে। তো এখানে আমি কমান্ড দেবো ইউজ ওয়ান, এখানে ওয়ান দেওয়া আছে ওই জন্য আমি এখানে ইউজ ওয়ান দিলাম। ইউজ ওয়ান দিলে পরে এটা কিন্তু মানে সেট হয়ে গেছে। এখন দেখেন এখানে 41টার মতো কিন্তু পেলোড এখানে লোডেড আছে। এখানে আমরা এমএসএফ কনসোলে কি দেখছিলাম বা মেটাসপ্লয়েটে কি দেখছিলাম, এখানে প্রায় 1600টার মতো পেলোড কিন্তু এখানে ছিল। যাই হোক, তো এখানে এই যে পেলোডগুলো আছে, এই পেলোডগুলো এখন আমরা দেখবো। তো পেলোডগুলো এখানে ক্লিয়ার হবে না, ক্লিয়ার হয়নি। যাই হোক, এখানে আমরা লিস্ট দিলে পরে এখানে কিন্তু সব যে 41টা পেলোড আছে, এই 41টা পেলোড কিন্তু এখানে শো করতেছে। এখানে আপনারা খেয়াল করেন এখানে কি, আপনার সি দিয়ে আপনি এখানে পেলোড মেক করতে পারবেন। সি এস বলতে তার সি শার্প বোঝাইছে। সি শার্প দিয়ে আপনি এখানে পেলোড মানে বিল্ড করতে পারবেন। গো দিয়ে পেলোড মেক করতে পারবেন, পাওয়ারশেল দিয়ে পেলোড মেক করতে পারবেন, রুবি দিয়ে পেলোড মেক করতে পারবেন, পাইথন দিয়ে পেলোড মেক করতে পারবেন। যাই হোক, তো এখানে আমি পাইথন দিয়ে পেলোড মেক করে দেখাচ্ছি। এখানে আমি ধরেন রিভার্স টিসিপি ডট পি পাই, আমি রিভার্স টিসিপি আছে এটা আমি ব্যবহার করব। তো এটা কত নম্বর মানে কলামে আছে, এখানে রো নম্বর 28 আছে। তো এখানে আমি কমান্ড দেবো ইউজ 28, তারপরে কিন্তু এখানে আমার 28 সেট হয়ে গেছে। এখানে রিকোয়ার্ড অপশন আছে, যেটা আমরা এমএসএফ কনসোলে আচ্ছা শো অপশন দিতাম, সেটাই মূলত এখানে রেকর্ড অপশনে চলে আসছে। এখানে দেখেন এখানে সব ভ্যালু কিন্তু সেট করে আছে, জাস্ট আমাকে এল হোস্টটা দিতে হবে এক্সট্রা করে। তো এটা দিতে হবে, এটার কোনো মানে ওয়ে নাই। তো এখানে আমি সেট করবো সেট এল হোস্ট, এবং আমি এখানে আমার এল হোস্টটা আবার দেব কনফিগ। এই এল হোস্টটা আমি এখানে কপি করে এখানে দিয়ে দেবো। এখন আমি যদি অপশন দিই, অপশন দেওয়ার দরকার নেই, এখানে অপশনস দিলে পরে এখানে আমার দেখাবে যে এল হোস্টটা কিন্তু সেট হয়ে গেছে। ঠিক আছে, এখানে বাদ বাকি সবকিছু যা আছে ওগুলো ডিফল্ট আছে। এল পোর্ট হিসেবে আমি 4444 এটাই রাখতেছি। আর নাকি চেঞ্জ করব, চেঞ্জ করে দিই। ধরেন সেট এল পোর্ট, ধরেন আমি এখানে 8080 দিলাম এল পোর্ট, হ্যাঁ ঠিক আছে। এখন আমরা এই যে জেনারেট কমান্ড ব্যবহার করলে কিন্তু আমাদের এই পেলোডটা কিন্তু জেনারেট হয়ে যাবে। তো জেনারেট আমি এখানে দিলাম, তাহলে ভিতরে এটা জেনারেট করা শুরু হয়ে যাবে। এখানে বলতেছে যে পেলোডটার নাম দিতে এন্টার ইউর বেস নেম ফর আউটপুট ফাইলস। তো এখানে আমি পেলোডের নাম দিলাম ধরেন ভেইল আন্ডারস্কোর ভেইল আন্ডারস্কোর পেলোড দিয়ে, কিন্তু এটা আমি এখানে এন্টার দিলাম। আচ্ছা, তো এখানে আমাকে পারমিশন ডিনাইড, অর্থাৎ এখানে আমাকে সুডোসু হিসেবে ঢুকতে হবে। তো এখানে আমি সুডোসু মানে সুডো রুট ইউজারে যায়নি, এবং আমি এখানে সেম কমান্ডটা দিব ইউজ ওয়ান। তারপরে এখানে আমাকে লিস্ট করতে হবে, তারপরে ইউজ 28, আমি 28 নম্বর পেলোডটা ব্যবহার করবো। সেট এল হোস্ট, এখানে এল হোস্টটা দিয়ে দেবো। সেট এল পোর্ট, এখানে এল পোর্টটা দিয়ে দেবো, এবং শেষে জেনারেট ব্যবহার করে আমি এখানে জেনারেট করব। এখানে বেস নেম দিতে বলছে, তো এখানে আমি বেস নেম অফ ভেইল আন্ডারস্কোর পেলোড এখানে এন্টার দেবো।
এখানে দেখেন, এখানে এক্সিকিউটেবল করতে বলতেছে, ঠিক আছে? এটা কিন্তু অটোমেটিক্যালি এক্সিকিউটেবল করে ফেলবে আমাদের এই পেলোডটা। তো এখানে আমরা উইন্ডোজের জন্য এক্সিকিউটেবল করে ফেলবে। তো এখানে আমরা পাই ইনস্টলার ব্যবহার করতে পারি, আহ, মানে py2exe টুলটা ব্যবহার করতে পারি। এই দুইটা মূলত দিছে যে হচ্ছে আপনি কিসের মাধ্যমে, কোন টুলটার মাধ্যমে আপনি এটা মানে মানে পাই ফাইল, তো আপনার পাইথন ফাইল এটা মূলত exe তে কনভার্ট করবে। তো এখানে আমি ডিফল্টটাই সিলেক্ট করতেছি, এটাই ভালো। তো এটা কিন্তু দেখেন, এটা কিন্তু আপনার ইনকোড করা শুরু করে দিছে এবং আমাদের যে পেলোডটা আছে সেটা কিন্তু মেক করে ফেলছে অলরেডি। এখানে দেখেন, এখানে ল্যাঙ্গুয়েজ হিসেবে পাইথন আমি দিছি। পাইথনের আপনার মডেলটা পাইথন, এখানে আপনার মডেলটা দেখতে পাচ্ছেন কোন মডেলটা ব্যবহার করছি, পাইথন মিটারপ্রিটার রিভার্স টিসিপি এক্সিকিউটেবল রাইট ইন টু। এখানে যে exe ফাইলটা আছে সেই ফাইলটা কিন্তু এখানে আমরা পেয়ে যাবো। তো এই ফাইলটা আমরা কপি করে নেই, এই পাথে এই ফাইলটা পেয়ে যাবো। তো এই ফাইলটা মূলত আমরা এখন কপি করব, সিপি মানে আমাদের পেলোডটার নাম দিয়ে এখানে আছে আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরিটা দিয়ে দেবো। আমাদের ওয়ার্কিং ডাইরেক্টরি হচ্ছে হোম স্ল্যাশ আর হ্যাশ এলএস দিলে পরে, সরি সিটি ডট ডট দেবো, এলএস দিলে পরে এইখানে দেখেন ভেইল আন্ডারস্কোর পেলোড ডট ইএক্স, এটা কিন্তু অলরেডি এক্সিকিউটেবল ফরম্যাটে কিন্তু এখানে কিন্তু আমাদের আউটপুট দিছে। এখানে সোর্স কোড কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, এই হলো সোর্স কোড। এখানে এটা যদি ওপেন করেন, এটা ওপেন করি আমরা, ধরেন মাইক্রো দিয়ে সোর্স কোডটা ওপেন করি, দেন এই হলো আপনার মূল যে কোডটা বা মূল পেলোডটা। এই দেখেন এখানে কানেক্ট সমস্ত কিছু কিন্তু এখানে মূল যে পেলোড আছে সেটা কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। যেহেতু পেলোডে আসি, এখানে যে আপনার মেটাস্প্লয়েট রিসোর্স ফাইল রাইট ইনটু, এখানে আমরা একটা বেনিফিট পয়েন্টটা পেয়ে যাব। সেটা হলো আমরা মেটাস্প্লয়েট এমএসএফ কনসোল লিখতাম, তারপরে ইউজ মাল্টি হ্যান্ডেলার স্ল্যাশ রিভার্স টিসিপি এই সমস্ত কিছু কিন্তু লিখে আমাদের কি করতে হতো, আমাদের হ্যান্ডেলারটা ওপেন করা লাগতো। কিন্তু আপনি বেল ব্যবহার করলে পরে অত কিছু প্যারা নেওয়া লাগবে না, আপনাদের একটা কনফিগ ফাইল দিয়ে দেবে এবং এটা হচ্ছে আপনার রিসোর্স ফাইল বলে। এই রিসোর্স ফাইল ব্যবহার করলে কিন্তু এটা আপনার সরাসরি এটার সমস্ত কিছু কিন্তু আপনার কনফিগ সেট হয়ে যাবে। যেরকম ধরেন হাইপেন আর দিয়ে আমরা একটা রিসোর্স ফাইল ওপেন করব, রিসোর্স ফাইল ওপেন করলে পরে এটা অটোমেটিক্যালি আমাদের লিসেনিং টিসেনিং সমস্ত কিছু ওপেন হয়ে যাবে। যাই হোক, এখানে আপনারা খেয়াল করেন, এখানে হচ্ছে আমাদের যে রিভার্স টিসিপি যে মাল্টি হ্যান্ডেলার এটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এখানে যদি আমি লিখি শো অপশনস, এখানে দেখেন এখানে সমস্ত কিছু যেই আমরা যেই এই যে উইন্ডোজ মিরর রিপিটার রিভার্স টিসিপি যেই কমান্ড বা হচ্ছে বলতে পারেন যে পেলোড আমরা ব্যবহার করছিলাম ওই পেলোড, মানে এক কথায় বলতে গেলে আপনারা তো প্যারাই নেওয়া লাগতেছে না। এখানে ইউজ মাল্টি হ্যান্ডেলার এক্সপ্লয়েট স্ল্যাশ মাল্টি হ্যান্ডেলার একই কথা, ইউজ পেলোড সেট এল হোস্ট সেট এল পোর্ট, আপনার কনফিগ ফাইলটা মূলত এখানে হয়ে যাবে। এই যে এক্সপ্লয়েট হাইপেন জে বলতে কি বোঝানো হয়েছে, এটা আপনার ব্যাকগ্রাউন্ডে এটা লিসেনিং স্টার্ট করতেছে। এখানে যদি আপনি লেখেন সেশন হাইপেন এল, সরি সেশনস হাইপেন এল, তাহলে পরে এখানে আপনার অ্যাক্টিভ সেশনস গুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। আর যাই হোক, তো এখানে আমরা ম্যানুয়ালি এটা ট্রাই করি। ম্যানুয়ালি কিভাবে করবেন, ওটা ম্যানুয়ালি কোনো কিছু অটোমেট করার চাইতে ম্যানুয়ালি করা অনেক বেটার। এখানে সিডি নাই, এখানে আমরা দেখবো যে ইউজ মাল্টি স্ল্যাশ হ্যান্ডেলার, ঠিক আছে? এখন আমরা এখানে শো অপশন দেবো। আই হোপ এটা দেখানোর দরকার নেই, তারপরে দেখা দিচ্ছি। এল হোস্ট দেবো, এল হোস্ট হয়তো বা এখান থেকে আমি নিয়ে আসি, এল হোস্টটা নিয়ে আসলাম, সেট এল পোর্ট 8080, তারপরে এখানে হচ্ছে সেট পেলোড, এখানে পেলোডটা দিতে হবে। আর পেলোডটা ছিল উইন্ডোজ স্ল্যাশ মিটার রিটার স্ল্যাশ রিভার্স আন্ডারস্কোর টিসিপি। দেখতে আমাদের পেলোডটাও সেট হয়ে গেছে। এখন আমরা এটা রান দিয়ে দেবো। রান দেওয়ার আগে আরেকবার ভালো করে খেয়াল করে নিই, সমস্ত কিছু সেট আছে, সব কিছু সেট। এখন আমরা কি করবো, এটা হচ্ছে আমরা এক্সপ্লয়েট শুরু করে দেবো। এক্সপ্লয়েট দিতে পারি বা অথবা রান দিতে পারি। তো রান দিয়ে আমরা কি করবো, আমাদের লিসেনারটা স্টার্ট করে ফেলবো। এখন আমরা আমাদের ভিক্টিম মেশিনে এই পেলোডটা পাঠিয়ে দেবো। তো পাঠানোর আগে উইন্ডোজের যেই মাইক্রোসফট ডিফেন্ডার আছে সেটা এখানে আমাকে স্টপ করে দিতে হবে, রিয়েল টাইম প্রোটেকশন সব কিছু অফ আছে। ঠিক আছে, এখানে আমরা খেয়াল করেন, এইটা এখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ দিয়ে দিলাম। এটা দেন, এটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে পাইথন ফাইল, কিন্তু এটা কিন্তু আপনার কনভার্ট করা হয়েছে ইএক্সএ তে, কিন্তু এটা কনভার্ট করা হয়েছে। যাই হোক, লোগোটা চেঞ্জ টেঞ্জ করে নেবেন, এটা আপনার বিষয়। এখানে ডিটেলসে গেলে পরে এটা পেয়ে যাবো, অ্যাপ্লিকেশন, এই যে টাইপ অফ ফাইল ইএক্সি। যেহেতু এটা এখন আমরা রান করতে পারি, এখানে আমাদের মাল্টি হ্যান্ডেলার কিন্তু স্টার্ট আছে, এখানে আমরা এটা স্টার্ট করে ফেলবো। এটা রান হচ্ছে। আর আমরা যদি আমাদের মেশিনটা খেয়াল করি, এখানে দেখেন এখানে কিন্তু আমাদের
যে শেল অ্যাক্সেসটা, মিটার শেল অ্যাক্সেস, এটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখানে যদি হেল্প কমান্ডটা দিই, মানে একই কথা, ঠিক আছে, আমরা কিন্তু একই বইতে কিন্তু ব্যবহার করতে পারছি। এখন পার্থক্যটা কি? মূলত আমরা ভেলের মাধ্যমে, ভেল ফ্রেমওয়ার্কের মাধ্যমে একটা মানে পেলোড মেক করলাম, আমরা হচ্ছে এমএসএফ এনকোডার মাধ্যমে একটা পেলোড মেক করলাম। এখন আসে হচ্ছে আপনার মূল যে কম্পারিজনটা, যেটার জন্য এত কাহিনী করা লাগছে, সেটার জন্য এখানে আমরা ভাইরাস টোটালে আসবো। আমরা জিনিসটা অ্যানালাইসিস করবো যে ভেল ফ্রেমওয়ার্কটা কতটা কার্যকর বা কতটা কাজে আসে। এখানে আমরা প্রথম এমএসএফ এনকোডেড ডট ইএক্সি, যেটা দিয়ে হচ্ছে আমরা এমএসএফ এর যেই মানে ইনবিল্ট যে ইনকোডারটা আছে সেটা ব্যবহার করছিলাম, ওটা এখানে আমরা সিলেক্ট করে কনফার্ম আপলোড করবো। আমি ভাইরাস টোটালে আছি বর্তমানে। এখান থেকে আমি মূলত এই জিনিসটা স্ক্যান করব। এটা দেখেন, এটা কিন্তু ডিটেক্ট করতেছে, দেখি কতগুলো এটা স্ক্যান করতে পারে। আমাদের রেজাল্টটা দিয়ে দিয়েছে, রেজাল্টটা দেখেন 60 আউট অফ 72, মানে খুবই বাজে একটা বিষয়। কারণটা কি, এখানে দেখেন প্রায় ম্যাক্সিমাম আপনার যে এভিএস গুলো আছে, অ্যান্টিভাইরাস যেগুলো আছে, সেই সমস্ত কিছু কিন্তু এটা কিন্তু ইজিলি ডিটেক্ট করে ফেলতে পারতেছে। এবং এটা কিন্তু দেখেন, এখানে কিন্তু সমস্ত কিছু দেখতে পারতেছে, জাস্ট এই কয়টা আপনার আনডিটেক্টেবল করে ফেলছে। যেরকম আলিবাবাতে আপনার এটা আনডিটেক্টেবল, ঠিক আছে, এখানে আপনার আরো অনেক কিছু আছে অ্যান্টিভাইরাস, যেগুলো কিন্তু এটা আনডিটেক্টেবল, ঠিক আছে। এখন আমি কি করব, এখানে আমি আবার ভাইরাস টোটালে যাব, এবং মানে এখানে আপনার একটু মানে সংখ্যাটা খেয়াল রাখেন, এখানে 60 আউট অফ 72, মানে 72টার এপিসের মধ্যে আপনার 60, মানে প্রায় 60টার মতো এপিসে আপনার এটা ডিটেক্ট করে ফেলছে। এখন আমরা ভেল পেলোড যেটা আছে, ভেল দিয়ে যেটা আমরা ইনক্লুড করছিলাম, ওই ভেলটা এখানে আমরা ব্যবহার করব, এটা আপলোড করার চেষ্টা করি। এখন দেখি এখানে আমাদের কি রেজাল্ট বা কি আউটপুটটা দেয়। প্রায় 21টার মতো এভি কিন্তু এটা বাইপাস করতে পারছে নিজে একাই। এখানে যদি দেখি, এখানে যদি মাইক্রোসফট কি আছে না, মাইক্রোসফট কিন্তু এটা আপনার ডিলিট করে ফেলছে, যে কারণে আমি প্রথমে এটা মাইক্রোসফট ডিফেন্ডারটা অফ করে রাখছিলাম। যাক, তো এখানে আপনারা খেয়াল করেন, এখানে 21টার মতো কিন্তু এভিস কিন্তু এটা বাইপাস করতে পারছে, এবং এটাই হলো আপনার কম্পারিজন। আহামরি যে এমন একটা কিছু বাইপাস করে ফেলছে ওরকমও না। আপনার এখানে সাইজটা একটু কম্পেয়ার করতে পারেন, যে সাইজ এখানে 4.55 আর এখানে কোথায় আপনার 72 কেবি। তাহলে চিন্তা করেন এখানে মানে কি লেভেলের আর কি ইনকোডিংটা করা হয়েছে। আর অ্যান্টিভাইরাসও অত গাধা না যে আপনার জাস্ট আপনি 4-5 বার ইনপুট করে ফেলবেন ও আর বুঝতেই পারবে না। অ্যান্টিভাইরাসটা ওই জন্যই বানানো হয়েছে যে 1000 বার ইনপুট করা থাকলেও জানি জিনিসটা বুঝতে পারে, জিনিসটা আপনার লুপহোলটা বের করতে পারে। যেহেতু এখানে দেখেন এখানে কত, কোথায় 72 কেবি আর কোথায় আপনার মানে 4.5 এমবির মতো সাইজ। তো এখানে আপনারা বুঝতে পারেন যে হচ্ছে একটা ভালো লেভেলের এনকোড করতে গেলে পরে আপনি আর এখানে যে সাইজটা আছে সেটাও বেশি হবে। এই ক্ষেত্রে পরে আপনারা যেটা করতে পারেন, আপনার কোনো এপিকে বা কোনো ইএক্সির সাথে আপনার যে পেলোড আছে এটা আপনি বাইন্ড করে দিতে পারেন। তো যাই হোক, তো এটা ছিল আপনাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাসে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করছি। আমরা নর্মালি উইন্ডোজ পেলোড তৈরি করছি, প্লাস আমরা এনকোডিং পদ্ধতিটাও দেখছি। ভেল ফ্রেমওয়ার্ক সম্পর্কে আমরা জানছি, নতুন ফ্রেমওয়ার্ক নতুন নতুন লাগতেছে, আপনারা ট্রাই করেন, ব্যবহার করেন, অ্যান্ড্রয়েডের জন্য ব্যবহার করবেন। আমি বিশেষ করে বলবো অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এটা ইউজ করে দেখেন, মজা পাবেন অনেক। এখানে ক্রিয়েটিং উইন্ডোজ পেলোড উইথ ভেল, আমরা ভেলের মাধ্যমে একটা উইন্ডোজ পেলোড ক্রিয়েট করছি এবং কম্পেয়ার করছি দুইটার সাথে, যে এই ভেলের যেটা ভালো নাকি হচ্ছে আপনার এটার ক্ষেত্রে ভালো। যদি আপনি টেকনিক্যালি দেখেন এবং লজিক দিয়ে যদি চিন্তা করেন, তারপরে ভেলের যে পেলোডটা আছে সেটা কিন্তু কম্পারেটিভলি আপনার মেটাসপ্লয়েটের যে ইনক্লুডারটা আছে ওটার ক্ষেত্রে কিন্তু আপনার ফার ডিফারেন্স আছে। গোস্টার মতো অ্যান্টিভাইরাস কিন্তু আপনার বলতে গেলে পরে কিন্তু কম কথা নাই, গোস্টার মতো জিনিসটা বাইপাস করার মতো। তারপরেও এটা অনেক পুরাতন একটা ফ্রেমওয়ার্ক, তারপরেও এটা আপনার ব্যবহার করতে পারেন, ইউজ করতে পারেন, ট্রাই করে দেখেন। এবং সমস্ত কিছু যে ক্লাসগুলো আছে এগুলো এখন আমরা ওয়ার্ক আপ করার চেষ্টা করি। যাই হোক, আজকের ক্লাসটা যেটা ছিল এটা হচ্ছে আমরা মেটাসপ্লয়েট দিয়ে কিভাবে একটা বেসিক সিস্টেম আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি ওইটা নিয়ে আজকের ক্লাস ছিল। আগামী ক্লাসে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা নির্দিষ্ট এপিকের বা নির্দিষ্ট ইএক্সি ফাইলের ভিতরে আমরা আমাদের পেলোডটাকে বাইন্ড করতে পারি, প্লাস অ্যাডভান্স ভেরিয়েশন যেগুলো আছে পেলোড মেকিং এ, সে সমস্ত কিছু আমরা আগামী ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। কারণ মেটাসপ্লয়েট মানেই পেলোড, মেটাসপ্লয়েট মানেই আপনি এক্সপ্লয়েট করতে পারবেন। এটা আপনার অক্সিলারির জন্য কিন্তু অত বেশি ব্যবহার করা হয় না। যাক, তো এটা মূলত আপনার এক্সপ্লয়েট আর পেলোড, এক্সপ্লয়েট পেলোড এগুলোর জন্যই ব্যবহার করা হয়। আমরা আগামী ক্লাসে দেখবো যে কিভাবে আমরা এটা পেলোড মেকিং আরো অনেক অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারি। এখন আমরা যেহেতু এটা কমান্ড লাইন সিএলআই ভার্সন ব্যবহার করতেছি, আমরা এখানে আগামী ক্লাসে দেখবো যে কিভাবে আমরা এটা ওয়েব বেসড ব্রাউজারে বা বলতে গেলে পরে হচ্ছে সিমিলার টু জিওয়াই ভার্সন আপনি এটা ব্যবহার করতে পারবেন। আপনি চাইলে লাইভ স্ট্রিম করতে পারবেন আপনার টার্গেট বা ভিক্টিমের মেশিনে ইজিলি আপনি কিভাবে পেলোড মেক করতে পারবেন জিওয়াই ভার্সন ব্যবহার করে, সেই সমস্ত কিছু কিন্তু আমরা আগামী এপিসোডে দেখবো। যাক, তো আগামী এপিসোড খুব শীঘ্রই আনার চেষ্টা করব। আজকের ক্লাস ছিল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
আরেকটা বোনাস টপিক আছে আপনাদের জন্য, যারা আপনারা চিন্তা করতেছেন যে কিভাবে এই সমস্ত কিছু যে অ্যান্টিভাইরাস গুলো আছে এগুলো কিভাবে অ্যানালাইসিস করে অ্যাজ এ সক অ্যানালিস্ট, মানে ফিশিং ইমেল এই সমস্ত কিছু আপনি অ্যানালাইসিস করতে পারেন। সেক্ষেত্রে পরে আপনি এই যে থ্রেট ইন্টেলিজেন্স এই ক্লাসটা করতে পারেন। এই ক্লাসে কিন্তু এই সমস্ত কিছু পিডিএফ সহকারে বিস্তারিত এ টু জেড দেখানো হয়েছে। এখানে একটা ডেমো ক্লাস ছিল। ডেমো ক্লাস বলতে কি, এখানে একটা বেসিক বোঝানো হয়েছে, বেসিক লেভেল থেকে একটু মানে বোঝানোর চেষ্টা করা হয়েছে। এখানে আপনারা চাইলে পরে এই ক্লাসটা দেখতে পারেন। এবং আপনারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়নি, আপনারা আমাদের রুটমিট অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কয়েকদিন আগে খোলা হয়েছে, আপনারা চাইলে পরে আমাদের অফিসিয়াল চ্যানেলে যুক্ত হতে পারেন।